ধূমপান, মদ্যপান বা যে কোনো রকমের ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। উক্ত গল্পে কিছু ক্ষেত্রে নৃশংসতা, ভয়াবহতা এছাড়াও শারীরিক বা মানসিক বিকারের উল্লেখ থাকতে পারে, তাই গল্পটি কিছু ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য উপযুক্ত। দারোগার ডায়েরি শ্রোতাদের কাছে অনুরোধ, গল্পের ঘটনা বিবেক দিয়ে বিচার করবেন। গল্পের স্বাদ সম্পূর্ণরূপে উপভোগ করার জন্য হেডফোন কিংবা ইয়ারফোনের ব্যবহার প্রস্তাবিত। কামরূপ এক্সপ্রেসের বগির সামনে দাঁড়িয়ে আমি আর তন্ময় রাতের খাবার আর জলের বোতল কিনছিলাম। আর মনে মনে যাকে অপভ্রংশ কদর্য সম্বোধন করছিলাম সে আমাদের বাল্যবন্ধু সত্য। ভালো নাম শতরূপ হলেও বন্ধুমহলে সত্য নামেই সে বেশ প্রখ্যাত। ছোটবেলায় বললে ভুল হবে, বলতে গেলে বর্ন অ্যান্ড ব্রট আপ আমাদের একই জায়গায়, এক স্কুল থেকে শুরু করে এক কলেজ। কিন্তু আমরা প্রত্যেকেই চাইতাম কর্মস্থল যাতে আমাদের পৃথক হয়, কারণ দীর্ঘ 20 বছর চেনা জানা মুখগুলো দেখে দেখে জীবনটা একেবারে গতানুগতিকভাবেই এগোচ্ছিল। সত্য পেশায় একজন আর্কিটেক্ট, বেশ কয়েক বছর কর্মসূত্রে বাইরে থেকে এখন কলকাতায় সেটেলড। তন্ময় পেশায় একজন শিক্ষক, একটা সরকারি স্কুলে ইতিহাস পড়ায়। আর আমার পরিচয় আশা করি একদিন জেনেই ফেলেছেন। দেশের 3 কুলে 3 জনের বসবাস হলেও কিছু একটা আমাদেরকে আজও এক সূত্রে গেঁথে রেখেছে। আর বছরের কোনো না কোনো সময় একবার হলেও সেই সূত্রে টান পড়ে, আর সেই টানেই আমরা ছুটে যাই কখনো পাহাড় ঘেরা বনাঞ্চলে, কখনো বা সমুদ্র সৈকতের মিঠে রোদের ঝলকানিতে। সেরকমই এই বছর আমরা পাড়ি দিয়েছি কুন্তিপুর। তার কারণ না হয় পরেই বলছি। এদিকে এবারে আমার সতীর্থ হালদারও তল্পি তল্পা গুছিয়ে আমাদের সঙ্গী হয়েছে। ডিপার্টমেন্ট থেকে ছুটি স্যাংশন করাতে একটু অসুবিধে হলেও অবশেষে সেটা সম্ভব হয়েছে। কিন্তু শতরূপের অপেক্ষায় থেকে থেকে তন্ময় খানিকটা হাঁফিয়ে উঠেছে, আর অনর্গল অপভাষা বর্ষণের মাধ্যমে ওর পিতৃপুরুষ থেকে প্রপিতামহ সকলকেই কালিমালিপ্ত করে চলেছে। হালদার হঠাৎ করেই ট্রেনের দরজা থেকে মুখ বের করে বলল, সত্য স্যার কে এসেছেন? আর বলো না হালদার, মর্কটটাকে নিয়ে যে কবার বেরিয়েছি সে কবার বিপদে পড়েছি। আমি তন্ময়ের ঘাড়ে হালকা একটা চাপড় মেরে বললাম, ঠিক আছে তন্ময়, ও চলে আসবে। না, তুই ওর ফরে কথা বলিস না তো। সব থেকে বাড়ি কাছে ওর, আর কুন্তিপুর যাওয়ার প্ল্যানটাও ওর। কি নাকি দেখাবে। আচ্ছা ছাড় না, আচ্ছা গিয়ে না হয় দেখি, হয়তো ভালো কিছুই হবে। ওর মাথা আর আমাদের মুন্ডু। দেখ ভাই, বছরে আমাদের সাথে একবার দেখা হয়, না হলে তো সারা জীবন ওই ভিডিও কল আর হোয়াটসঅ্যাপ গ্রুপ। হ্যাঁ ভাই, তা ঠিক। স্যার সিগন্যাল দিয়েছে, ট্রেন ছাড়লো বলে। তন্ময় ব্যতিব্যস্ত হয়ে উঠে বলল, যা সালা, সত্য কোথায়? এখনো তো এলো না। খানিক দূর থেকেই বহু আকাঙ্ক্ষিত সত্যর গলা শোনা গেল। এই যে ভাই, এই যে আমি এখানে আসছি, দাঁড়া। ওই যে মালটা আসছে। সরি ভাই, এত জ্যাম কি বলবো তোকে। সে আর নতুন কি। এই যে দেখেছিস তো সমরেশ, আবার আমাকে কথা শোনাচ্ছে। আচ্ছা আচ্ছা তোরা থাম। স্যার আপনারা উঠে আসুন, ট্রেন ছাড়লো বলে। আচ্ছা আচ্ছা চল, এই আর দেরি করিস না, চল চল। কামরূপ এক্সপ্রেসের প্রথম 2টো বগি ছেড়ে তৃতীয়টা আমাদের। 2টো সাইড লোয়ার আর 2টো আপার বার্থে বেশ আরাম করে বসে গল্প শুরু করে দিলাম। আসলে 3 বন্ধুর প্রায় বেশ কয়েক বছর পরে সাক্ষাৎ। তন্ময় খানিকটা কটাক্ষ করেই বলল, সমরেশ, খালি একবার ভাব, 2015 সালে ট্রিপটা ছিল দার্জিলিং, 2016-তে সিমলা, 2017-তে সিকিম, আর 2019-এ এসে নাকি কুন্তিপুর। আচ্ছা তন্ময়, ওকে খামোখা কেন রাগাচ্ছিস? না, তুই খালি আমাদের ট্রিপগুলোর গ্রাফটা ভাব। আচ্ছা সত্য,
কুন্তিপুর সম্বন্ধে আমাদের সত্যিই কোনো আইডিয়া নেই। এটা কিন্তু সত্যি যে তুই আমাদের ট্যুর কোঅর্ডিনেটর, তাই প্ল্যানটাও কিন্তু তোর। জানি তো সমরেশ, কুন্তিপুর যাওয়ার প্ল্যানটা তো আমার। আরে তোরা আর আমার উপর রাগ করিস না রে। কি বলতো, কুন্তিপুর যাওয়ার পেছনে দুটো কারণ আছে। একটা খুব ভালো কারণ, আর আরেকটা বলতে পারিস ওই আধা ভালো। আধা ভালো? তাহলে আধা ভালোটাই আগে বল। খানিকটা থেমে গিয়ে সত্য চোখের চশমাটা একবার খুলে ভালোভাবে পরিষ্কার করতে লাগলো। তারপর খানিকটা বিজ্ঞসূচক মনোভাব নিয়ে বলল, তোদের কিছু বছর আগে বলেছিলাম ওই কুন্তিপুরে সম্পর্কে আমার ওই মেসোমশাই হয়, ওনার একটা বাড়ি আছে। মেসোমশাই বলতে যিনি গিরিশচন্দ্র ঘোষ? হ্যাঁ, তুই ঠিক ধরেছিস সমরেশ, কিন্তু আমাদের পারিবারিক কোনো সম্পর্ক নেই। শুনেছিলাম ওনার স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। আসলে আমার মেসোমশাইয়ের অগাধ সম্পত্তি, পূর্বপুরুষ জমিদার ছিল, আর মেসোমশাইয়েরও তো বয়স কম হলো না। তার মানে পাহাড় পর্বত ছেড়ে তুই আমাদের এখন রাজবাড়ি ভ্রমণে নিয়ে চলেছিস, তাই তো? আচ্ছা তন্ময়, ওকে বলতে দে। স্যার, বেশ তো রাত হলো, এবার আপনারা খেয়ে নিন। হালদার হাতে দুটো কাগজের প্লেট নিয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, স্যার, সেই বিকেলে লুচি আর বেগুন ভাজা, এর থেকে দেরি হলে আর খেতে ভালো লাগবে না। তন্ময়ের লোলুপ দৃষ্টি সোজা গিয়ে পড়ল প্লেটের ওপর। আমরাও একে একে হাতে নিয়ে নিলাম। সত্য আবার বলতে শুরু করলো, মেসোমশাই কয়েকদিন আগে আমাকে ফোন করেছিলেন, বুঝলি। ফোনে তার একই কথা, ওই বাড়িতে নাকি তার দম বন্ধ হয়ে আসছে। তো মেসোমশাইয়ের কোনো ছেলেপুলে নেই নাকি? আছে তো, মেসোমশাইয়ের একমাত্র মেয়ে ওই দীপমালা। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু হঠাৎ করে তোর গিরিশ মেশের উপর এত দরদ উঠলো কেন? সেটারও একটা কারণ আছে, সব বুঝবি আস্তে আস্তে। তবে কি বলতো, কুন্তিপুর খুব একটা খারাপ লাগবে না। দেখিস, ঘোষবাড়ির একদম পিছনেই কুন্তিপুর থার্মাল স্টেশন আছে। পুরো পাওয়ার স্টেশনটা দিয়ে ওই কি একটা নদী যেন, ধরোয়া নদী বয়ে গেছে। আশা করি খুব একটা বোর হবি না। আচ্ছা, এবার ভালো কারণটা? সেটা ক্রমশ প্রকাশ্য চাঁদু। সেটা হতেও পারে, আবার নাও পারে। ঘণ্টাখানেক ট্রেনের বাড়তে এপাশ ওপাশ করে উঠে পড়লাম। বেশ ভোরের দিকেই একেবারে রাইট টাইমে পৌঁছে গেলাম সমস্তিপুর রেলওয়ে স্টেশনে। লাগেজপত্র ট্রেন থেকে নামিয়ে পাশেই বসার জায়গায় আমরা খানিকটা জিরিয়ে নিচ্ছিলাম। স্টেশন চত্বর খুব একটা জনবহুল নয়, আর তাই দোকানপাটেরও খুব একটা চল নেই। সত্য অনতি দূরে দাঁড়িয়ে যেন কিছু একটা খুঁজছে বলে মনে হচ্ছে। হালদার লাগেজগুলোর পাশে সন্ধিত্র নজরদারিতে একেবারে পুলিশি তৎপরতায় দণ্ডায়মান। তন্ময় পাশে দাঁড়িয়ে কাউকে একটা ফোন করে আমাদের পৌঁছাবার সংবাদ দিচ্ছে। খানিকক্ষণ এপাশ ওপাশ তাকিয়ে দেখলাম বেশ কিছুটা দূর থেকেই খাকি কোট পরা স্টেশন মাস্টার আমাদের দেখে কিছু একটা জানানোর চেষ্টা করছে। আমরাও তার দিকে খানিকটা এগিয়ে গেলাম। স্টেশন মাস্টার সাহেব বয়সোচিত একগাল হাসি হেসে বললেন, আপনাদের মধ্যে শতরূপবাবু কে আছেন? সত্য খানিকটা দূর থেকেই হনহন করে আমাদের দিকে এগিয়ে বলল, হ্যাঁ, আমি। আচ্ছা, আপনারা কি গিরিশবাবুর বাড়ির লোক? হ্যাঁ, কিন্তু আপনাদের জন্য তো উনি গাড়ি পাঠিয়ে দিয়েছেন। স্টেশনের বাইরে গাড়ি আপনাদের অপেক্ষায়। আচ্ছা। আমরাও অগত্যা লাগেজপত্র নিয়ে স্টেশনের বাইরে গিয়ে দেখলাম একটা কালো রঙের জিপ আমাদের জন্য দাঁড়িয়ে আছে। গাড়িটা বেশ পুরনো, কিন্তু এখনও তার চাকচিক্যর পাশে আশেপাশের নতুন মডেলের গাড়ি লজ্জা পায়। গাড়ির পেছনে সমস্ত লাগেজপত্র ড্রাইভার সাহেব নিজেই হাতে হাতে বোঝাই করলেন। আমরা চেপে বসতেই গাড়ি সমস্তিপুর স্টেশন থেকে কুন্তিপুরের দিকে রওনা দিল।
ড্রাইভার সাহেবের থেকে জেনেও নিলাম যে এখান থেকে প্রায় ঘন্টা 2 পথ। সত্য ড্রাইভার সিটের পাশেই বসে নানান রকম প্রশ্ন করেই চলেছে। তাতে ড্রাইভার সাহেব যে মাঝে মাঝেই অপ্রস্তুত হয়ে পড়ছে তা বলাই বাহুল্য। আমি ওকে থামিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ড্রাইভার সাহেব, আপনি গিরিশবাবুর বাড়ি যাওয়ার পথে আমাদের ভালো কোনো জায়গায় একটু ঘুরিয়ে দেবেন। আচ্ছা বাবু, আমাকে বাবু বলছেন, এই সত্যবাবু এতদিন পর আইলেন, ওই ছোটোবেলায় তো আইতেন কয়েকবার, এখন আর পায়ের ধুলো ফেলেন না। ড্রাইভার সাহেবের কথায় এটা স্পষ্ট হলো যে তিনি ঘোষবাড়ির বেশ পুরনো সদস্য। সত্য তার কথাটা যেন খানিকটা এড়িয়ে হাতের মোবাইল ফোনের দিকে মনোনিবেশ করল। আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা গিরিশবাবুর শরীর এখন কেমন? হ্যাঁ বাবু তো ভালোই আছেন, তবে কি বলেন তো, একটু বয়স হয়েছে তো, ওই সারাদিন বই পড়েন, ঘর থেকে তেমন বাইর হন না। আমি খানিকক্ষণ চুপ করে রইলাম। রাস্তার পাশেই একটা সাইনবোর্ডের দিকে তাকিয়ে দেখলাম সেখানে লেখা আছে অস্থায়ী ব্রিজ। আমি সেদিকে একবার তাকিয়ে ড্রাইভারকে বললাম, আচ্ছা এই ব্রিজটা? ড্রাইভার আমার কথা শেষ করার আগেই বলল, স্যার কইতে পারেন স্থায়ীভাবে অস্থায়ী। মানে? এবার সে একটু বেশ করে হেসেই বলল, স্যার 10 বছর হয়ে গেল এই লাইনে গাড়ি চালাই, এই ব্রিজের আজ অবধি কোনো দিন পরিবর্তন হয় নাই। আমাদের গাড়িটা সামনের দিকে এগিয়ে বাদিকে আলতো একটা মোড় নিতেই সামনে ছোট দুটো পাহাড় চোখে পড়ল, আর তার ঠিক মাঝখান দিয়ে একটা সরু নদী যেন এঁকে বেঁকে আমাদের সম্বর্ধনা জানাচ্ছে। তার উপর দিয়েই রাস্তাটা সোজা গিয়ে দিগন্তে মিশেছে। সেদিকে খুব একটা গাছপালা নেই। ড্রাইভার সাহেব আবার বলতে শুরু করলেন, ওই যে দেখেন স্যার, ওই যে ওইটা হলো ধারোয়া নদী, এই অঞ্চলটার নাম হচ্ছে জোড়া বাগান। আর ওই যে দেখেন, ওই যে কালো ধোঁয়া উঠতেছে না, ওইটা হলো কুন্তিপুর থার্মাল পাওয়ার স্টেশন। আমরা ওর আগেই নেমে পড়বো স্যার। ধারোয়া নদীর বুক চিরে ঝরঝরে জিপটা আরও বেশ কিছুক্ষণ এঁকে বেঁকে বেশ দুর্গম রাস্তা চলার পর প্রকাণ্ড একটা গেটের সামনে দাঁড়ালো। তন্ময় যেন বিভোর হয়ে দেখছে আর তার মোবাইল দিয়ে আশেপাশের ছবি ক্যামেরাবদ্ধ করছে। প্রকাণ্ড গেটটার সামনের থামের ওপর শ্বেতপাথরের স্মারকলিপি, তাতে বেশ অস্পষ্টভাবে লেখা আছে ঘোষভিলা। ড্রাইভার নিজেই গাড়ি থেকে নেমে গেটটা খুলে দিয়ে আমাদের গাড়ি ভেতরে প্রবেশ করালো। ঘোষবাড়ির অবস্থা দেখে সেটা আজকালকার গল্পের ভুতুরে বাড়ি বললে কম কিছু নয়। বাড়িটা অবহেলায় জরাজীর্ণ, দেওয়ালে এহেন কোনো জায়গা অবশিষ্ট নেই যেখানে ফাটল ধরেনি, আর সেখান থেকেই অপরিকল্পিতভাবে বেড়ে উঠেছে নাম না জানা জংলি গাছগাছালি। বাড়ির সামনে প্রকাণ্ড এক জলের ফোয়ারা, কিন্তু তাতে জল তো দূরহস্ত। কোনো অংশে অল্প জল যেখানেই আছে তার উপর নাছরবান্ধা অতিথির মতো কচুরিপানা আর জংলি স্যাঁতস্যাঁতে গাছ অবলীলায় তাদের ভোগদখল চালিয়েছে। সেটা পেরিয়ে গেটের কাছে এগিয়ে গেলাম। দরজা বাইরে থেকেই ড্রাইভার খুলে দিতে আমরা ভেতরে প্রবেশ করলাম। সামনের ড্রয়িং রুমে বেশ কয়েকটা সোফা ছড়িয়ে ছিটিয়ে আছে। তার পাশেই ঘরের দেওয়াল ঘেঁষেই একটা ন্যাড়া সিঁড়ি উঠে গেছে ওপরের তলায়। মাঝের একটা দেওয়ালের পাশেই প্রকাণ্ড একটা গেট, তার ওপাশেই শয়নকক্ষ আর অতিথিদের বিশ্রাম ঘর। ওপাশেও ওপরের ঘরে ওঠার বেশ কয়েকটা সিঁড়ি আছে। আমরা এখন যে ঘরটায় আছি সেটা প্রয়োজনাতিরিক্ত বড়, আর দেওয়ালে বনেদি কিছু ব্রিটিশ আমলের লাইট টিম টিম করে জ্বলছে। একপাশের দেওয়াল বরাবর কাঠের গুটি কয়েক সোফা, আর তার সামনে একটা কাঠের ছোট টেবিল। আমরা সেগুলোর একটার মধ্যেই জবুথবু হয়ে বসলাম। তন্ময় সত্যর দিকে আবার কটাক্ষ করে বলল, তোর এখানে আসার ইচ্ছা বলতিস, একাই আসতিস, খামোখা আমাদের এই ট্রিপটা কেন মাটি করলি?
সত্য যেন কথাটা শুনতেই পেল না। তন্ময় আবার বলে উঠল, আবার কবে দেখা হবে কে জানে, সালা লোককেও বলতে পারবো না। কোথায় ঘুরলি? নাকি কুন্তিপুর। চাল নেই চুলো নেই, নদীর নাম ধারোয়া। নদী না খাল কে জানে। শতরূপ এসেছিস? তন্ময়ের কথাটা যেন হঠাৎ কেউ থামিয়ে দিল। আমাদের ডান দিকের ঘর থেকে বেরিয়ে এলেন একজন প্রৌঢ়। বয়সের ভার তার শরীরকে কাবু করলেও তার গলার আওয়াজকে এখনো বশে আনতে পারেনি। পুরো কালো ফ্রেমের চশমাটা নাকের ওপর ঠাসা, আর তার কাচের ওপর দিয়ে তার অক্ষিকোটরের দীপ্তিমান নয়ন দুটি থেকে যেন জ্ঞানের আলো বর্ষিত হচ্ছে। ভদ্রলোকের বাম দিকের পায়ে হয়তো কোনো সমস্যা আছে, সামান্য খুঁড়িয়ে হাঁটেন। শতরূপ সামনে এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম জানালো। আমরাও একইভাবে এগিয়ে গেলাম। চশমাটা চোখের ওপর এঁটে দিয়ে তিনি আমাদের বসতে বললেন। আমরা বসলে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমাদের সকলকে এখানে আসার জন্য অশেষ ধন্যবাদ। শতরূপের মুখে তোমাদের পরিচয় আমি পেয়েছি। তোমরা সবাই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত, আর তাই সেই অমূল্য সময় নষ্ট করে এই বুড়ো মানুষটার কাছে এসেছো, এ আমার পরম সৌভাগ্য। আমিও তার প্রত্যুত্তরে বললাম, না না মেসমশাই, শতরূপ আমাদের ছোটবেলার বন্ধু। তন্ময় কেমন লোক দেখানো একটা বিকট হাসি হেসে বলল, হ্যাঁ মেসমশাই, আমরা তো প্রতি বছর সময় করে কোথাও না কোথাও ঘুরতে যাই। এবার আপনাদের এখানে কুন্তিপুর আসার প্ল্যানটা আসলে আমার কথা মতোই হয়েছে, তাই আর ওর উপরে তোমরা রাগ করে থেকো না। না না মেসমশাই, কি বলছেন? তন্ময়ের এরকম বিপরীতমুখী যাত্রা আর হিপোক্রিটের মতো কথা শুনে আমারও খানিকটা অবাক লেগেছিল। তার দিকে একবার কটাক্ষ করে পুনরায় মেসমশাইয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। মেসমশাই হালদারের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন। আমি তাকে আশ্বস্ত করার জন্য বললাম, আসলে মেসমশাই, ওকে আপনি চিনবেন না। ওর নাম জয়দীপ হালদার, আমার সহকর্মী। হালদারও উঠে দাঁড়িয়ে দুহাত জড়ো করে সম্বোধন জানালো। মেসমশাই আমাদের সবাইকে চা আর বিস্কুট অফার করে খানিকটা গুরুগম্ভীর মুখ পাকিয়ে বলল, কুন্তিপুরের একটা ইতিহাস আছে, যদিও তোমাদের মতো আজকালকার ছেলে মেয়েদের পক্ষে সেগুলো জানা সম্ভব নয়। তোমরা পুরাণ উপনিষদ কখনো পড়ে দেখেছ? সত্য খানিকটা গোবে ছাড়ার মতো তন্ময়ের মুখের দিকে তাকালো। আমি সেদিকে একবার তাকিয়ে বললাম, আসলে মেসমশাই, আমাদের চাকরিতে পশ্চিমবাংলা ছেড়ে যাওয়ার জো নেই, আর কালভদ্রে যদি দু একবার পাড়ি দিয়েছি, তাও কোনো অফিসিয়াল রেট কিংবা ধরুন তদন্তের স্বার্থে। আর যেটুকু সময় পাই, আইনের বইপত্র ছেড়ে এসব অধ্যাবসায় করার সময় হয়ে ওঠে না। সেটা তুমি নেহাত মন্দ বলনি। যাই হোক, আসলে কুন্তিপুরের বুক চিরে যে নদীটি বয়ে গেছে তার নাম ধারোয়া। তোমরা হয়তো আসার সময় দেখে থাকবে। কথিত আছে যে এই নদীতে কুন্তি একবার পঞ্চপাণ্ডবকে নিয়ে এসেছিলেন। সেখানে তিনি বেশ কিছু সময় ধ্যানমগ্নও ছিলেন। তার থেকেই এই জায়গার নাম হয় কুন্তিপুর। মেসমশাইয়ের এই কথায় আমার মত পার্থক্য আছে। আসলে পৌরাণিক যুগের এই ঘটনাগুলো অনেকাংশেই জনশ্রুতির ওপর নির্ভরশীল। কিন্তু আমরা আসন্ন কিছু দিনের জন্য এ বাড়ির অতিথি, আর তাই এই মুহূর্তে মেসমশাইয়ের বিরুদ্ধাচরণ করাটা সমীচীন হবে না ভেবে খানিকটা চুপ করেই রইলাম। আরও বেশ কিছু কুন্তিপুরের ইতিহাস রোমন্থন করার পর সত্য খানিকটা বিরক্তিসূচকভাবেই বলল, মেশো, দেখো, একেই আমার বন্ধুদের অনেক কষ্টে রাজি করিয়েছি। আমরা এখানে বেশ কদিন থাকবো। তুমি আমাকে এভাবে আসতে বললে কেন, যদি সেটা একটু বলো। সেটা এখনও কিন্তু বলোনি তুমি। মেসমশাই মৃদু হেসে বললেন,
আসলে তোমাদের এখানে ডাকার পেছনে একটা কারণ আছে। একটা সমস্যায় পড়েছি আমি, যদিও এটা একান্তই আমার ব্যক্তিগত। সত্যকে আমি বেশ কয়েকবার বলেছি যে এখানে আসতে, কিন্তু কাজের ব্যস্ততায় ওর এখানে আসা হয়ে ওঠে না। তাই সবাই মিলে যখন এসেই পড়েছ, আর তোমরা সকলেই শতরূপের বন্ধু, তাই তোমাদের কাছে লুকোনোর কিছু নেই। আমি মেসোমশাইকে বিনম্রভাবেই বললাম, আপনি আপনার সমস্যার কথা আমাদের খুলে বলতে পারেন। হ্যাঁ, তাহলে বলি শোনো। কুন্তিপুরে এসেছিলেন আমার বাবা, শ্রী সুরেশচন্দ্র ঘোষ। ব্যবসায়িক কাজে কলকাতা ছেড়ে তার এক বন্ধুর পাল্লায় পড়ে এখানে এসেছিলেন। সে সময় কুন্তিপুরের অবস্থা আজকে যা দেখছো তার সিকিভাগও ছিল না। ধুধু ফাঁকা মাঠ, যেদিকে তাকাবে বিস্তর পতিত জমি আর জমি। তা বাবার এখানে বাড়ি করবার কিছু বছর পরেই আরো কয়েকটা বাড়ি গজিয়ে ওঠে। চাষবাস করে দৈনন্দিন রুটি রুজি চালাবার মোট পয়সা উপার্জনের রাস্তা কুন্তিপুরে ভালোই ছিল। কিন্তু এখানকার সব থেকে বড় সমস্যা হলো বিদ্যুৎ। বৈদ্যুতিক বিভাগ ও আরো বেশ কিছু আমলাকে বেশ কয়েকবার চিঠি করার পর অবশেষে এখানে সরকারি সহায়তায় তৈরি হলো থার্মাল পাওয়ার স্টেশন। এইটুকু বলে মেসোমশাই খানিক জিরিয়ে নিলেন। হালদার বেশ মনোযোগ সহকারেই শুনছিল। মেসোমশাইয়ের বিরাম নেওয়াটা মনে হয় সে মেনেই নিতে পারেনি। সে বেশ সহজতভাবেই বলে উঠল, তার মানে মেসোমশাই ধাওয়া নদীর তীরে যে পাওয়ার স্টেশনটা দেখলাম সেটাই ওটা, তাই তো? মেসোমশাই সম্মতি সূচকভাবে ঘাড় নাড়লেন। তারপর বললেন, বাবা মারা যায় প্রায় 30 বছর হলো। কুন্তিপুরের মানুষজন আজ যে বৈদ্যুতিক আলো আর ফ্যানের তলায় নির্বিঘ্নে দিন যাপন করছে, সে আমার বাবার কৃপায়। বাবার মৃত্যুর পর সে কথা আর কেউ মনে রাখেনি, যদিও না রাখাটাই খুব স্বাভাবিক। মরণোত্তর সম্বর্ধনায় আমি খুব একটা বিশ্বাসী নই। তা 4 বছর আগে আমার স্ত্রী অর্থাৎ জয়ন্তীর হঠাৎ এক কঠিন রোগ হয়। সারা মুখে বিশ্রী ঘায়ের ক্ষত। ডাক্তার বৈদ্য কোনো কিছুতেই কার্পণ্য করিনি আমি, কিন্তু দিন দিন শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যেতে থাকে। শেষের দিকে আমিও খানিকটা হাল ছেড়েই দিই, আর তারপর জয়ন্তী আমাকে ছেড়ে চলে যায়। এটুকু বলে মেসোমশাই একটু থামলেন। পকেট থেকে একটা সাদা রঙের রুমাল দিয়ে চোখটা মুছলেন। তারপর আবার বললেন, সত্যকে এগুলো জানানো হয়নি। আসলে ও নিজের জীবনে ব্যস্ত, আর এদিকে ও অনেক ছোটবেলায় এসেছিল। সত্য উঠে গিয়ে মেসোমশাইয়ের পাশে গিয়ে ওনার হাত দুটো ধরল। তাকে খানিকটা আশ্বস্ত করে সত্য পাশের চেয়ারে বসল। মেসোমশাই পুনরায় বললেন, আমার একমাত্র মেয়ে দীপমালা। আসলে অত ছোট বয়সে মাতৃবিয়োগটাও কিভাবে ও মেনে নেবে সেটা ভেবেই আমার গলা শুকিয়ে আসে। দরজার ওপাশ থেকেই বেশ কিছুক্ষণ সময় ধরেই পায়ের হিলের আওয়াজটা শোনা যাচ্ছিল। আর যখন সেই আওয়াজ দরজার কাছে অবধি পৌঁছালো, তখন সেটা দেখে আমাদের কারোরই বুঝতে অসুবিধে হলো না যে দুজন মহিলা দরজার ওপাশে প্রতীক্ষমান। গোপাল, এবেলার খাবারটা আমাকে ঘরেই পৌঁছে দিস, আমি ওখানেই খেয়ে নেব। বলেই তিনি ভেতরের ঘরে চলে গেলেন। মেসোমশাই কিছু বলার আগেই সত্য খানিকটা হতবাক দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করল, মেসো, এনাদের তো ঠিক মানে... মেসোমশাই মাথা নিচু করে গলা নামিয়ে বলল, সত্য এ বাড়িতে তুমি যখন এসেছিলে তখন দীপমালার বয়স ওই 4 বছর হবে হয়তো।
তাই হয়তো তুমি চিনতে পারোনি যে ওটা দীপমালা। আর অপরজন হলো আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী মাধবী। আসলে সত্যকে এই ব্যাপারে আমার জানানো হয়নি যে খানিকটা দায়ে পড়েই আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। যাই হোক, আজ বরং এই অবধি থাক। বেশ রাত হলো, তোমরা সকলেই অনেক দূর থেকে এসেছ। আমি বরং গোপালকে বলে দিচ্ছি তোমাদের খাবার বেড়ে দিতে। চিন্তা নেই, কুন্তিপুর তোমাদের জন্য একঘেয়ে লাগবে না। সত্য আবার মেসোমশাইকে যেন থামিয়ে দিল। আচ্ছা, কিন্তু মেশো এখন কী নিয়ে সমস্যা সেটা তো জানা হলো না। আসলে দীপমালা বিবাহযোগ্যা। বেশ কিছুদিন ধরে শুনছি কারুর সাথে ওর প্রেমালাপ চলছে। আমি ওকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছি। বাহ, এ তো ভালো খবর। ছেলেটি কে, কি করে? শুনেছি সেনাবাহিনীতে কর্মরত। দু একবার আমার সাথে ফোনেও কথা হয়েছে। এবার সে বেশ কয়েকদিনের ছুটি নিয়ে আসছেন। তাই এই মরশুমে আমিও চাই যে পাকাপাকি কথাবার্তা হয়ে যাক। আমি খানিকটা আপ্লুত হয়েই জিজ্ঞাসা করলাম, তাহলে মেসোমশাই এ তো খুব ভালো খবর। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। আর সত্য সম্পর্কে ওর দাদা হয়, আর তোমরা ওর বন্ধু। তোমরা থাকলে আমার নেহাত চিন্তা একটু কমই হয় আর কি। আচ্ছা মেসোমশাই। আচ্ছা বেশ, আজ আর বেশি সময় অতিবাহিত করে কাজ নেই। তোমরা অনেক দূর যাত্রা করে এসেছ। আমি খাওয়ার ঘরে সব বন্দোবস্ত করে রেখেছি। তোমরা আর দেরি করো না, যাও। আমরা সকলে চেয়ার ছেড়ে উঠে খাওয়ার ঘরের দিকে এগিয়ে গেলাম। দীপমালা বেশ তোড়জোড় করে হাতে হাতে আমাদের দিকে খাবার এগিয়ে দিচ্ছিলেন। বেশ নিপুণ গৃহকর্মী, আর চালচলনে বেশ নম্রতা আছে। তার চোখ দুখানি যেন কিছু একটার জন্য বেশ উদ্গ্রীব। শিহরিত ঠোঁটের আবেদনপূর্ণ হাসিটা দেখলে চোখ ফেরানো দায় হয়ে ওঠে। গায়ের রং দুধে আলতা, আর মাথার ভিজে খোলা চুল পিঠ থেকে কোমর অবধি বিস্তৃত। সত্য দীপমালার দিকে এগিয়ে ওর গালে স্নেহপূর্বক একটা আলতো চিমটি কেটে বলল, কিরে দীপু, কত বড় হয়ে গেছিস, তবে একটা ফোন করতে নেই বল? তুই ছাড়, তোর নম্বরই তো ছিল না। বাবা কত কষ্ট করে জোগাড় করলো। যাই হোক, তোর বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিবি না? সত্য একে একে সকলের পরিচয় দিল। এই যে আমার বন্ধুরা, এটা হলো তন্ময়, আর এটা হচ্ছে সমরেশ, আর উনি জয়দীপ। ওকে হালদার নামেই আমরা চিনি। ওকে সমরেশের কলিগও বলতে পারিস, শিষ্যও বলতে পারিস, আবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও বলতে পারিস। আমরা সকলেই সহাস্যে প্রতি নমস্কার জানালাম। কিছুক্ষণ সময় কাটিয়ে রাতের আহার সেরে শোয়ার ঘরে প্রবেশ করলাম। শয়ন কক্ষটিও প্রয়োজনাতিরিক্ত বৃহৎ। চারিদিকে 4টি খাট, আর প্রত্যেকটির পাশে একটা সেকেলে আমলের কাঠের কারুকার্য খচিত টেবিল। সকলেই নিজের নিজের বিছানায় শরীরটা খানিক এলিয়ে দিয়েছে। তন্ময় একটা সিগারেট ধরিয়ে বেশ আয়েশ করে দুবার টেনে বলল, সুদূর কলকাতা থেকে নাকি আমরা দীপমালার পাকা দেখা দেখতে এসেছি। আমি সে কথার কোনো প্রতিউত্তর না দিয়ে হালদারকে বললাম, আচ্ছা হালদার, মেসোমশাইকে দেখে কি মনে হলো? সেরকম কিছু না স্যার, কিন্তু কিছু জিনিস দেখে যে একেবারে অবাক হয়নি তা বলবো না। যেমন? দীপমালা আর মাধবী দেবী কিন্তু প্রায় একই বয়সী, আর মাধবী দেবীর কিছু ব্যাপার নিয়ে হয়তো বেশ মনক্ষুণ্ণ। ভেরি গুড হালদার, কিন্তু কি ব্যাপারে এত রাগ? সেটা স্যার ঠিক। তন্ময় বলে উঠল, কি আবার? সৎ মেয়ের উপর তো তার রাগ থাকবেই, এ তো বোঝাই যাচ্ছে। না, ঠিক তা নয়। সত্য খানিকটা রেগে গিয়ে বলে উঠল, এই হচ্ছে তোদের পুলিশদের সমস্যা, বুঝলি? সব ব্যাপারে রহস্য। আরে এইসব কিছু না রে। আমি একটু হেসে তাকে বললাম, সেটা হলে তো খুশি হব। হালদার একটু উচ্চস্বরে বলে উঠল,
আমার মনে হয় স্যার দীপমালা আর মাধবী দেবীর সাথে সম্পর্ক ঠিকই আছে, সমস্যা যা সব মেসোমশাইকে নিয়ে। আর সেই জন্যই হয়তো তিনি এসে আমাদের সাথে একবারও কথা বললেন না। ব্রাভো হালদার, গুড অবজারভেশন। তবে সেটা কি নিয়ে সেটা বলা মুশকিল। তন্ময় ততক্ষণ বিছানায় প্রায় শায়িত, শরীরটা বালিশের ওপর এলিয়ে দিয়ে বলল, ভাই আমি ঘুমোলাম, তোরাও শুয়ে পড়। কাল সকালে একটু আশেপাশেটায় ঘুরে আসবো, তারপর বিকেলে দীপমালার পাকা দেখা। জীবনে যে আর কি কি দেখতে হবে। সিগারেটের ওপর খানিক ক্রোধ মিশ্রিত অভিঘাত হেনে তন্ময় নিদ্রাচ্ছন্ন হল। আমরাও একে একে সেই পথেরই পথিক হলাম। পরদিন সকালেই তোড়জোড় করে গাড়ি নিয়ে ধারোয়া নদীর ধারে বেশ কিছুক্ষণ সময় কাটানো হলো। নদীর বুকে অস্থায়ী ব্রিজটা যেন সৌন্দর্যে আলাদা মাত্রা এনেছে। তার সাথে পাহাড়ের ওপাশে থার্মাল পাওয়ার স্টেশনের চিমনির কালো ধোঁয়া যেন পশ্চিম আকাশে এক কালো মেঘের আস্তরণ ফেলেছে। পড়ন্ত সূর্যের আলো তার পেছনে নিজেকে আত্মগোপন করেছে। সেই অপরূপ শোভা পরিদর্শনে আমাদের বেশ খানিক সময় অতিবাহিত হয়েছে। এবেলা বেশ ভালোই কাটল। তার উপর দুপুরের কষা মাংস আর মালাইকারির ঠেলায় তন্ময়ের মুখে হাসি আর ধরছে না। পায়ে হেঁটে ঘোষবাড়িতে ফিরতে আরও বেশ কিছুটা সময় লেগেছিল। সন্ধ্যের পর ঘোষবাড়ির অতিথিকক্ষে চেয়ারে বসে তন্ময় মেসোমশাইকে বলেই ফেলল, আসলে মেসোমশাই, আপনার এখানে না আসলে না বুঝতেই পারতাম না যে গোপালের হাতে এরকম জাদু আছে। শতরূপ এ বাড়ির ছেলে হলেও তোমরা আমার অতিথি বর্গ। আর কথায় আছে অতিথি দেব ভব। তোমাদের ভালো লেগেছে এটা ভেবেই আমার ভালো লাগছে। তবে গোপাল হচ্ছে ঘোষবাড়ির রাঁধুনি কাম কেয়ারটেকার, বুঝলে? গোপালের হাতের কষা মাংস খেয়ে তন্ময় তার প্রশংসায় পঞ্চমুখ। গোপালের সাথে আমাদের এখনো খুব একটা কথোপকথন না হলেও তন্ময় একেবারে বন্ধুত্ব স্থাপন করেই ফেলেছে। এমনকি তার কাছ থেকে মালাইকারি রেসিপি অবধি সে আয়ত্ত করে ফেলেছে। বেশিরভাগ সময় সে ঘোষবাড়ির রান্নাঘরেই সময় কাটাচ্ছে। কিছুক্ষণ পর রান্নাঘরের সামনে গিয়ে সে বলেই ফেলল, গোপাল, বিকেলে কি হচ্ছে? আমরা একটু দূরেই দাঁড়িয়েছিলাম। তন্ময়ের কথা সত্য শুনে আমাকে বলল, দেখ, তন্ময়ের এই হাড় হাবাতে পোনাটা এখনো গেল না। আমি সত্যকে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও না হয় একটু খেতে ভালোবাসে। খানিকক্ষণের মধ্যেই তন্ময় এসে বলল, ভাই, বিকেলে দীপমালার পাকা দেখা এলাহি ব্যাপার। সত্যি সত্য, তোর ওপর আমি খামোখা রাগ করি। আমরা সকলেই অতিথিকক্ষের কাঠের সোফার গদির ওপর বসে দীপমালার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষারত। মেসোমশাইও বেশ সাদা নতুন ধুতি আর গরদের পাঞ্জাবিখানা চাপিয়ে আয়নার সামনে অনেকক্ষণ থেকেই তার গোপে তা দিচ্ছেন। তাকে আড়াল করেই দীপমালার কাজল কালো চোখ দুটি বাড়ির ফটকের দিকে দু একবার সম্ভাবনা ভরা দৃষ্টি ফেলছে। এই বুঝি তার প্রণয়ের আগমন হবে। আমি একাধবার দীপমালার মুখের দিকে চেয়েছি। গোলাপি রঙের শাড়িতে দোলন চাপার মতো মুখখানায় যেন বিহলতা মিশ্রিত এক অপরূপ হাসি। আঁচল মাথায় উঠেছে। মেসোমশাই একবার হয়তো তার ফোন থেকে বাড়ির ঠিকানা পুঙ্খানুপুঙ্খ তাকে জানিয়ে দিয়েছেন। আমরাও অতিথিকক্ষে বেশ কিছুক্ষণ এসেছি। মেসোমশাই সত্যকে বললেন, একবার দেখো তো এখনো কেন পৌঁছলো না? একটু আগেই তো বললো যে আর মিনিট 5 মধ্যে পৌঁছে যাবে। এদিকে আধ ঘন্টা হতে চলল, এখনো কোনো খবর নেই। ফোনটাও এখনো এনগেজ আসছে। মেশো, চিন্তা করবেন না। দেখুন, সেনাবাহিনীর লোক হয়তো দেখুন ওই অফিসের বা ক্যাম্পের কোনো বিশেষ ফোন এসেছে, সেই জন্য হয়তো আপনাকে বলতে পারছে না। হতেও তো পারে। সত্যর কথা শেষ না হতেই অতিথিকক্ষের বাম দিকের টেবিলের ওপর রাখা টেলিফোনটা
বেজে উঠল। মেসমশাই খানিকটা ব্যস্তভাবেই ফোনটা রিসিভ করলেন। হ্যালো, হোয়াট? কিভাবে? এই কথা বলে মেসমশাই পাশের চেয়ারের ওপর হুড়মুড়িয়ে বসে পড়লেন। তার হাতের টেলিফোনটা আমি ধরে বললাম, নমস্তে, সমরেশ রায় স্পিকিং। हम लोकल थाना से इंस्पेक्टर बोल रहा है। आप देर मत कीजिए, जल्दी ये नदी के किनारे में चला आइए, बहुत बड़ा एक्सीडेंट हुआ है। আমরা দেরি না করেই বেরিয়ে পড়লাম। মেসমশাই বেশ কয়েকবার যাওয়ার জন্য উদ্গ্রীব হলেও আমরা এই বয়সে তাকে আর টানা হিচড়া করিনি। সত্যকে সাথে করেই আমরা মেসমশাইয়ের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ঘোষবাড়ির ফটক থেকে বেরিয়ে বেশ খানিকক্ষণ সোজা পথ, আর তারপরেই মন্দি পাহাড়। তার দুর্গম রাস্তার বেশ কিছুটা পেরিয়ে গেলেই সামনের একটা আলতো বাঁক পড়ে। সেখানেই একটা কালো রঙের সিডান গাড়ি দাঁড়িয়ে আছে। তাকে পাশ কাটিয়ে সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলাম। সেখান থেকে মিনিট 5 গাড়ি গেলেই ধারোয়া নদী। তাকে বাম দিকে রেখেই নুড়ি পাথরের ওপর রাস্তা দিয়ে এগোতেই অস্থায়ী ব্রিজ। আমরা বেশ খানিকটা দূর থেকেই দেখলাম ব্রিজের একেবারে মাঝ বরাবর বেশ কিছু পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, আর ধারোয়া নদীর একেবারে মাঝে জলের উপর অর্ধ নিমজ্জিতভাবে একটা কালো রঙের জিপ। ব্রিজে ওঠার মুখেই আমাদের গাড়িটা রেখে আমরা সকলেই নেমে পড়লাম। পায়ে হেঁটে ব্রিজের ঠিক মাঝ বরাবর পৌঁছেই লোকাল থানার পুলিশের সামান্য হেনস্থার সম্মুখীন হতে হলো। যদিও এই পরিস্থিতি যে গলার কাটা হয়ে দাঁড়াবে তা আগে থেকেই আমার ধারণা ছিল, তাই সমস্যার কথা আমি এসপি ম্যাডামকে আগে থেকেই জানিয়ে রেখেছিলাম। আমরা কাছে পৌঁছাতেই উর্দিধারী ধূপদস্তুর পুলিশ বেশে একজন আমার দিকে এগিয়ে এসে বললেন, आप लोग कौन है और यहाँ किस लिए आया है? गिरीश बाबू का घर वाले हैं हम। हमारे एक आदमी गाड़ी में था, उसका साथ थोड़ा बात करना है। हाँ, कोलकाता से फोन आया था। वो समरेश बाबू क्या आप हो? जी हाँ। आई एम रियली सॉरी सर, आप सिविल ड्रेस में था ना, इसीलिए। हम लोग छुट्टी में घूमने आया था। আমি সত্যর দিকে একবার তাকিয়ে দারোগা বাবুকে বললাম, गिरीश बाबू इसका रिश्तेदार है, हम इसलिए यहाँ पे थोड़ा घूमने आया था। ओके सर, आप हमारे साथ आइए। অনতি দূরে পুলিশ জিপের পেছনে এগিয়ে দেখলাম সেখানে একজন বসে আছে। বয়স 30-এর কাছাকাছি, মাথার চুল বেশ ছোট করে ছাঁটা, কালো রঙের স্কিন টাইট টি শার্ট আর জিন্স। তার বাহ্যিক বেশভূষা অনেকটা বিদেশি সিনেমার পোশাকি অভিনেতার মতো। পায়ে জঙ্গল বুট, আর বাম দিকের পায়েরটা সামান্য ছিঁড়ে গেছে। শীর্ণকায় হলেও চেহারাটিতে পেশির বাহার দেখলে রীতিমতো সমীয় হয়। কপাল আর হাতের বেশ কিছু অংশসহ শরীরের বিভিন্ন জায়গায় বেশ রক্তপাত হয়েছে, কিন্তু সেগুলোতে তার মোটেও ভ্রুক্ষেপ নেই। তার চোখ দুটি বেশ উজ্জ্বল, আর পেটানো শরীরটা বেশ চঞ্চল। আমাদেরকে দেখেই তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার, আপনি সমরেশ বাবু? নমস্কার, হ্যাঁ আপনাকে গিরিশবাবু মনে হয়। আমার কথা শেষ না করেই তিনি আমাকে বললেন, স্যার আমি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিজয় রাজভর, গিরিশ আঙ্কেলের বাড়িতেই যাচ্ছিলাম। আচ্ছা, কিন্তু বিজয়বাবু আপনার তো ভালোই ইনজুরি আছে, হাসপাতাল? নো থ্যাঙ্কস, আমার কাছে ফার্স্ট এড কিট আছে। প্রিলিমিনারি ট্রিটমেন্ট আমি নিজেই করে নিয়েছি। এগুলোর জন্য আমাদের সেনাবাহিনীর ট্রেনিং যথেষ্ট। কিন্তু কিভাবে হলো? আসলে আমি ব্রিজের ওপাশেই ছিলাম। এপারে একটা ট্রাক ব্রিজের এপাশ থেকে আমাকে ইশারা করছিল যে আমি যেন ব্রিজ আগে পাশ করে নিই। ব্রিজটা এতটাই ন্যারো যে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি পাশ করা যায় না। আমি সেই মতোই ব্রিজে উঠি। গাড়ির স্পিডও বেশি ছিল না, কিন্তু মাঝখান অবধি পৌঁছাতেই ওপাশ থেকে ট্রাকটা বেশ গতি নিয়ে উঠে আসে। আমি কিছু না বুঝে গাড়ি থামিয়ে দিই। ও সোজা এসে আমার গাড়িতে ধাক্কা মারে। কিন্তু বিজয়বাবু,
আপনার গাড়ি তো দেখলাম নদীতে পড়ে গেছে, কিন্তু আপনি মানে... আমি ওর ইন্টেনশন বুঝে গিয়েছিলাম, তাই খানিক আগেই আমি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যাই, ব্রিজের পাশের রেলিং ধরে নিচে ঝুলে পড়ি। তারপর ট্রাকটা মেরে বেরিয়ে যাওয়ার পর পিছনে দৌড়াতে শুরু করি। সত্য এতক্ষণ চুপচাপ ছিল। সে বলল, আরে এ তো অ্যাটেম্প্ট টু মার্ডার। আপনি গাড়ির নম্বরটা দেখেছিলেন? বিজয়বাবু আবার বলতে শুরু করলেন, অবশ্যই 4321 6 হুইলার্স, কিন্তু ড্রাইভারকে ঠিক দেখিনি। হালদার পাশেই দাঁড়িয়েছিল, আমাদেরকে একটু দূর থেকেই বলল, স্যার এদিকে একবার আসুন। আমরা ও দারোগাবাবু একসাথে সেদিকেই এগিয়ে গেলাম। ব্রিজের রেলিংয়ের কিছুটা অংশ কোনো কিছুর ধাক্কায় ভেঙে গেছে, আর সেদিক থেকে নিচে তাকালে দেখা যায় অনাব্য ধারোয়া নদীর একেবারে বুকের মধ্যে অর্ধ নিমজ্জিত অবস্থায় বিজয়বাবুর জিপটা পড়ে আছে। হালদার যেন কিছু একটা আমাকে গোপনে বলতে চেয়েও চুপ করে গেল। আমি তার হাতের ইশারায় ততক্ষণ বুঝেই গেছিলাম যে ব্রিজের ওপাশে রাস্তার বাঁকের ওখানে সিডান গাড়িটা বেশ অনেকক্ষণ ধরেই অপেক্ষায় ছিল। বেশ দূরে হওয়ায় গাড়ির নম্বর বোধগম্য হচ্ছিল না, কিন্তু গাড়িটা যে কোনো অসৎ মতলবে সেখানে দাঁড়িয়ে আছে তা অনুমান করাই যায়। হালদার বলল, স্যার গাড়িটা এই জায়গায় ধাক্কা মেরেছে, নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়েছে। সত্য বেশ হতবাক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে দেখছিল। তাকে দেখে দারোগাবাবু বললেন, आप थोड़ा पीछे जाइए, ये ब्रिज बहुत डेंजरस है। তারপরই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, समरेश बाबू, आपको क्या लगता है? अभी तो कुछ नहीं बोल सकता, लेकिन थोड़ा छानबीन करना होगा। ठीक है, हम गाड़ी को रिकवर करते हैं और वो ऑफेंडिंग व्हीकल आइडेंटिफाई करने का कोशिश करते हैं। বিজয়বাবুকে নিয়েই আমরা মেসোমশাইয়ের বাড়ির দিকে রওনা দিলাম। ঘোষবাড়ি পৌঁছেই শোরগোল পড়ে গেল। দীপমালা দেবী রীতিমতো ভীত হয়ে বসেছিলেন। প্রেমিকের আকস্মিক দুর্ঘটনার কথা তিনি শুনে ফেলেছেন। আমরা আসতেই তিনি বিজয়বাবুর দিকে একবার তাকিয়ে ভেতরের ঘরে চলে গেলেন। মাধবী দেবীও কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলেন। মেসোমশাইয়ের পূর্ব পরিচিত ডাক্তার সান্যাল কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। বিজয়বাবুর শারীরিক ক্ষত কোথাও খুব একটা গুরুতর নয়, আর তার প্রাথমিক চিকিৎসা তিনি নিজেই কিছু করে নিয়েছেন। তবুও মেসোমশাইয়ের কড়া নির্দেশ, একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব দরকার। মেসোমশাই ব্যতিব্যস্ত হয়ে বলে উঠলেন, বাবা বিজয়, তুমি সেনাবাহিনীর লোক, তোমার কাছে হয়তো এইসব আঘাত কিছুই নয়, কিন্তু বাবা এ বাড়িতে যখন এসে পড়েছ তখন তোমাকে আমি সুস্থ না হওয়া অবধি ছাড়ছি না। না না মেসমশাই, আমার কিছু হবে না। ওসব আমি কিন্তু শুনবো না। উপরের একটা ঘরে আমি গোপালকে বলে সব বন্দোবস্ত করে রেখেছি, তুমি ওখানে কদিন থাকবে, আর তোমার যা দরকার তুমি গোপালকে বলে দেবে, সে তোমাকে পৌঁছে দেবে। আর কিন্তু এই নিয়ে তোমার কোনো কথাই আমি শুনবো না। হ্যাঁ, তা তো অবশ্যই। এখানেও তো আপনাকে ওই হোটেলেই থাকতে হতো, না হয় কদিন আমাদের সঙ্গে ওই হই হই করে কাটাবেন। সত্য বলে উঠল। বিজয়বাবুও এই কথার কোনো প্রতিউত্তর দিলেন না। মাধবী দেবীর মুখখানা যতই বেজার মুখ হোক না কেন, সেও খুব একটা প্রতিবাদ করলেন না। আমরাও নিজেদের ঘরে প্রবেশ করলাম। হালকা জিরিয়ে নেওয়ার জন্য বিক্ষিপ্তভাবে বসে রইলাম। পাশেই হালদার অনেকক্ষণ ধরেই অন্য মনস্কভাবে বসেছিল। খানিকটা অপ্রত্যাশিতভাবেই আমার উদ্দেশ্যে বলে উঠল, স্যার আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? আমি তার দিকে না তাকিয়েই বললাম, তুমি কি ওই কালো সিডান গাড়িটার কথা বলছো? হ্যাঁ স্যার, আমার মনে হয় গাড়িটা আমাদের ফলো করছিল। হতে পারে, কিন্তু ওটা আমাদের আসার অনেক আগেই ওখানে ছিল। তন্ময় খানিকটা উত্তেজিতভাবেই বলে উঠল, কিন্তু ভাই আমার কিন্তু বেশ লাগছে ঘুরতে এসে এরকম একটা রহস্যজনক অ্যাক্সিডেন্ট, সাথে আর্মি পুলিশ, উফ কেমন একটা থ্রিল ব্যাপার। খালি একটা মার্ডার হলে পুরো জমে ক্ষীর। রাধা মাধব,
আরে এসব অলক্ষণে কথা বলিস না রে, দেওয়ালেরও কান আছে। সত্য খানিকটা ভীত কণ্ঠে বলে উঠল। আমি একটা সিগারেট ধরিয়ে বললাম, সত্য, তন্ময় খুব একটা খারাপ বলেনি, তবে ঘোষবাড়িতে আরও অনেক রহস্য আছে। মেসমশাই কিন্তু শুধু দীপমালার পাকা দেখা করার জন্য আমাদেরকে ডাকেনি। হালদার বলল। তাহলে স্যার? তন্ময় বলে উঠল, হয়তো সত্যিই কোনো বিপদ আছে, আর উনি জানে আমাদের মধ্যে একজন আছে যে নাকি রহস্য উদ্ঘাটনে বেশ পটু। এসব বাজে বকা ছাড়, একটা সিগারেট দে, আমার শেষ। এই শালা হার কিপটে, এই দে দে, আমি ধরাবো কাউন্টার। এসব করতে করতেই কখন দুপুর পেরিয়ে বিকেল হয়েছে আমাদের মনে নেই, আর বিছানায় শরীর এলিয়ে কখন যে আমরা ঘুমের দেশে পাড়ি দিয়েছি তা জানা নেই। দরজার বাইরে ঠক ঠক আওয়াজ শুনে আমি উঠে দরজা খুলে দিলাম। গোপাল চায়ের প্লেট আর কিছু স্ন্যাক্স নিয়ে একেবারে দরজার সামনে হাজির। আমি সকলকে ডেকে দিয়ে একটা সিগারেট ধরিয়ে বাইরের ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। এখানের দৃশ্য বেশ পরিচ্ছন্ন। দূরের আকাশের মেঘের মাঝে ছোট ছোট পাহাড়ের চূড়া, আর তার মাঝ বরাবর ধারোয়া নদীর একটা ছোট্ট জলপ্রপাত, যেন দুই ভাইয়ের মাঝে ছোট্ট একটা বন। তার সামনেই অজস্র নাম না জানা গাছগাছালি, আর দূরে তাকালে দেখা যায় দিগন্ত বিস্তৃত অসংখ্য বিক্ষিপ্ত মেঘ। সেই মেঘের মাঝেই ছোট্ট একটা ব্রিজ। অস্থায়ী বলা হলেও এটা না থাকলে যেন প্রকৃতির ছবিটা পরিপূর্ণতা পেত না। সিগারেটটা ফেলতেই হালদার পেছন থেকে জিজ্ঞাসা করলো, স্যার, আপনি হঠাৎ করে খুনের কথা বললেন কেন? কেন, তোমার কি মনে হয়? হ্যাঁ, ঘোষ বাড়িতে কিছু না কিছু রহস্য আছে, কিন্তু হঠাৎ করে কেউ খুন হবে এরম তো কোনো কারণ মাথায় আসছে না। না, হবেই সেটা বলছি না, কিন্তু কিছু চরিত্র বেশ গোল মেলে। যেমন স্যার? যেমন মনে করো মেসমশাই, মানুষটা আমাদের ডেকে আসল কারণটাই বলছে না। মাধবী দেবীর মুখখানা তো ভালোভাবে দেখাই হয়নি, কথা তো দূরের কথা। আর দীপমালা? দীপমালা সাদাসিধে সুন্দরী, বেশ খোলা মনের, কিন্তু কিছু যেন ওর দম বন্ধ করে রেখেছে। যেমন স্যার? এবার অত গভীরে তো প্রবেশ করিনি। আমাদের কথোপকথন যেন এক ঝটকায় থেমে গেল। ব্যালকনি থেকে ঘোষবাড়ির পেছনের ফটকের দূরত্ব ঢিল ছড়া। সেখানেই একজন চাদর মুড়ি দেওয়ার লোক বেশ কিছুক্ষণ ধরেই দাঁড়িয়েছিলেন। সন্ধে নামার দরুন নিশ্ছিদ্র অন্ধকারটায় ভালোভাবে চোখে না পড়লেও ফটকের ওপর টিম টিম করা আলোয় যেন ঘটনায় রহস্য সঞ্চার হয়েছে। প্রথমত সন্দেহ কিছুই হয়নি, কারণ পাহাড়ি অঞ্চলে সন্ধ্যের দিকে ঠান্ডা পড়ে, সেজন্য এলাকার লোকেদের চাদর জড়িয়ে চলাফেরা একটা স্বভাবে পরিণত হয়েছে। কিন্তু লোকটা যে কোনো সাধারণ লোক নয় সেটা ঠাউর করলাম তখনই যখন মাধবী দেবীকে তার দিকে এগিয়ে যেতে দেখলাম। ঘোষবাড়ির পেছনের দিকে কারুর তেমন আনাগোনা নেই, সেদিকে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে মাধবী দেবী। মুখটা শাড়ির আঁচলে ঢাকা হলেও তার চলাফেরা দেখে তার পরিচয় বুঝতে অসুবিধে হয় না। আমরা ব্যালকনির কার্নিশে নিজেদের শরীরটাকে ঢেকে নিলাম। হালদার বলে উঠল, স্যার, এই লোকটাকে? যাই হোক, তবে মাধবী দেবীর সাথে পরিচয় আছে বলেই মনে হয়। হ্যাঁ স্যার। আমরা ব্যালকনির কার্নিশের আড়াল থেকে পরিষ্কার দেখলাম মাধবী দেবীর লোকটাকে হাত নেড়ে কিছু বোঝানোর আপ্রাণ চেষ্টা করছেন। আমরা সময় নষ্ট না করে আমাদের ঘরে প্রবেশ করলাম। আমাদের বন্ধুগণ তখন নিদ্রামগ্ন। বেশ কিছুক্ষণ ঘরে পাইচারি আর নিকোটিনের অভিঘাত চলল মাথায়। রাত ক্রমে বেড়েই চলেছে। এদিকে আজ কারো খুব একটা আনাগোনা নেই। গোপাল দু একবার এসে আমাদের রাতের আহার ঘরে পৌঁছে দিয়েছে। বিজয়বাবু কয়েকবার বাইরের বারান্দায় পাইচারি করছেন। নিচে একবার মেসমশাইয়ের কাছে গেছিলাম, কিন্তু আকস্মিক ঘটনায়
সে খুবই মানসিক অবসাদে ভুগছেন। দীপমালাও অন্য দিনের মতো ঠিক চঞ্চল নেই। বেশ কয়েকবার বিজয়বাবুর ঘরের দিকে ওষুধের প্লেট নিয়ে গেলেও তাকে একটু ভিন্ন রকমই দেখাচ্ছে। আসলে সারাদিনের ধকলে আমরাও বেশ ক্লান্ত, আর তার রেশে আমরাও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ধারুয়া নদীর জলপ্রপাতের কাছে একবার যাব বলে ঠিক করেছিলাম। ভোরে যখন ঘুম ভাঙে তখন প্রায় 6টা। পাহাড়ি অঞ্চলে ঘুমও বেশ ক্ষণস্থায়ী। গোপাল এসে চায়ের কাপ ধরিয়ে বলল, বাবু আপনারা উঠে পড়ুন, গাড়ি একটু আগে এসেছে, মেসোমশাই এখনো ঘুমাচ্ছেন। আপনারা চা খেয়ে ফ্রেশ হয়ে নিন, আমি বৌদিকে চা দিয়ে আপনাদের জল খাবারের ব্যবস্থা করছি। আমরা সকলেই গোপালের কথায় সহমত পোষণ করে বাইরে বেরোনোর তোড়জোড় করছিলাম। তন্ময় বলে উঠল, ভাই আজ আমরা কোথাও আশেপাশে সাইট সিইং। কিন্তু হঠাৎ পাশের ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে প্রায় সবাই অবাক হয়ে বেশ কিছুক্ষণ একে অপরের মুখের দিকে চেয়ে রইলাম। গোপালের আর্তনাদ শুনে আমরা সকলেই যার পর নাই সেদিকেই ছুট দিলাম। গোপাল দরজার বাইরে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। তার শিহরিত অস্থি চর্মবিশিষ্ট ঘর্মাক্ত শরীর নিমেষেই মাটিতে লুটিয়ে পড়ল। তার নির্বাক মুখের চাহনি আর হাতের অঙ্গুলি নির্দেশ করছে মাধবী দেবীর ঘরের দিকে। ইতিমধ্যেই দীপমালা আর মেসোমশাই একে একে মাধবী দেবীর ঘরের সামনে উপস্থিত। আমরা একে একে ঘরে প্রবেশ করলাম। মাধবী দেবীর নিথর দেহটা বিছানায় উপুর হয়ে পড়ে আছে। পরনের সিল্কের শাড়িটা বুক থেকে নেমে মাটিতে লুটিয়ে আছে। মুখ থেকে সাদা ফেনার মতো কিছু বেরিয়ে চোয়াল বরাবর বুকের ওপর অধক্ষেপণ ফেলেছে। মাথার চুলের খোপাটা এখনো পরিপাটি। মেসোমশাই ঘরের বাইরে একটা চেয়ারে অর্ধমৃত অবস্থায় পড়ে আছেন। ঘটনার ভয়াবহতা তার শরীরে ছাপ ফেলেছে, কিন্তু একেবারে ভেঙে পড়েননি। গোপাল তখনও পাশেই বসে আছে। দীপমালা মেসোমশাইয়ের পায়ের কাছে এসে অঝরে কেঁদেই চলেছে। আমি ঘটনাস্থল কর্ডন করার জন্য হালদারকে বলে মেসোমশাইয়ের ডাকে বাইরে বেরিয়ে আসলাম। সমরেশ, শতরূপ। হ্যাঁ বলুন। এই কি অনার সৃষ্টি হলো? কি হবে আমাদের এখন? মেসোমশাইকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বললাম, আপনি শান্ত হন মেসোমশাই। কি এমন দিনই বলো? গাড়ি বাড়ি টাকা পয়সা এমন কি হলো যে একেবারে সুইসাইড করতে হলো? আপনি নিজের ঘরে যান মেসোমশাই, একটু জিরিয়ে নিন। সুইসাইড কি সুইসাইড নয় সেটা পরের ব্যাপার। তার মানে? আমার মন কিন্তু অন্য কিছু বলছে। কি বলছো কি সমরেশ? মাধবীকে কেন কেউ মারবে? মেসোমশাই, সময় হলেই সবকিছু বুঝতে পারবেন। আপাতত পুলিশকে খবর দিন। তদন্ত সাপেক্ষ ব্যাপারে আগে থেকে নির্দ্বিধায় কিছু বলা বাঞ্ছনীয় নয়। স্থানীয় থানার দারোগাবাবু আসতে বেশ খানিকটা সময় লেগেছিল। ততক্ষণ ঘরটাকে কর্ডন করে আমরা কাউকেই ঘেঁষতে দিইনি। দু একবার মেসোমশাই আসলেও সত্য তাকে নিজের ঘরে বিশ্রাম নেওয়ার জন্য নিয়ে গেছে। আমরা ততক্ষণ বসার ঘরে মৌন অবলম্বন করে দারোগাবাবুর অপেক্ষায় ছিলাম। তন্ময় হঠাৎ বলে উঠল, ঘুরতে এসে এরকম ফ্যাসাদে পড়ব ভাবিনি। হালদার প্রথমবার আমাদের সাথে আসলো। কোথায় ওকে নিয়ে ভালো কোনো জায়গায় যাব? কেন স্যার, আপনি তো কাল বলেছিলেন এই মার্ডারটা হলে 16 কলা পূর্ণ হবে। সেটা তো কথার কথা বলেছিলাম, এটা যে সত্যিই হবে সেটা ভাবিনি। আমি ওদের বাক্যালাপটাকে থামানোর উদ্দেশ্যে বললাম, এটা মার্ডার না সুইসাইড? মার্ডার না সুইসাইড? যদি সুইসাইড হয়। হালদার বলে উঠল, তাহলে কেনই বা হবে? মাধবী দেবী বেশ আধুনিক।
তার খাওয়া দাওয়া, ব্যবহৃত প্রসাধনী সামগ্রী কিংবা পোশাক আশাক, এতে যা খরচ সেটা মেসোমশাইয়ের পক্ষে দেওয়াটা খুব একটা অসুবিধাজনক নয়, অন্তত পক্ষে দেখে তো তাই মনে হয়। তন্ময় বেশ গুরুগম্ভীর মুখ করে বলল, এই বয়সে মেসোমশাইকে বিয়ে করার জন্য অর্থ ছাড়া আর কোনো ফ্যাক্টর আছে কি? সেটাও ঠিক। হালদার বলল, আমরা এখানে এসেছি দিন 4 হলো, মহিলা কিন্তু আমাদের সাথে একবারও কথাও বলেনি, আর বলার চেষ্টাও করেনি। এটার কারণ মনে হয় হয়তো বাড়িতে গেস্ট আসা পছন্দ নয়। হালদার, মাধবী দেবীর ডেড বডির আরেকটা ব্যাপার দেখেছ? আপনি কি ডান হাতের মুঠোয় কাঁচে শিশির কথা বলছেন? ভেরি গুড হালদার। নমস্তে সমরেশ বাবু। স্থানীয় থানার দারোগাবাবু দরজা থেকে ঢুকে আমাদের দিকে এগিয়ে এসে বললেন, নমস্কার। आप होते हुए क्या हो गया समरेश बाबू? आप तो जानते ही है, রহস্য কখনো পুলিশের পিছন ছাড়ে না। एनीवे, बॉडी तो आप देखा है, फॉरेंसिक आ गया, वो लोग देख ले, उसके बाद बॉडी पोस्टमार्टम के लिए भेज दूंगा। जैसे आप ठीक समझे। আমরা বসার ঘরে আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। দারোগাবাবু আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাধবী দেবীর ঘরে তার নিজস্ব পদ্ধতিতে তদন্তের কাজ করছেন। ঘরের সমস্ত সদস্যদের বেশ কিছু জিজ্ঞাসাবাদের পর ডেড বডি ময়না তদন্তের জন্য প্রেরণ করা হলো। দারোগাবাবু সবশেষে আমাকে বললেন, समरेश बाबू, हम तो इन्वेस्टिगेट कर रहे हैं, अगर आपका दिमाग में कुछ आ गया तो आप जरूर बताएगा, एंड आई मस्ट से यू मस्ट इंटरवेन द मैटर। থ্যাংক ইউ সো মাচ, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। দারোগাবাবুকে বিদায় দিয়ে আমরা মেসোমশাইয়ের ঘরে গেলাম। তার শরীর ভেঙে পড়েছে, সকাল থেকে কিছুই খাননি। বিজয়বাবুর সাথে কিছু ব্যাপার নিয়ে কথা বলছিলেন। আমরা দরজার কাছে যেতেই তিনি বললেন, এসো সমরেশ। আমাদের আগমনে বিজয়বাবু খানিকটা অপ্রস্তুত হয়ে গেছিলেন। আমি দরজার বাইরে থেকেই বললাম, না, যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে থাক, পরে আসব। না না, তোমাদের কথাই হচ্ছিল। নমস্কার সমরেশবাবু। বিজয়বাবু বলে উঠলেন। আমরাও একে একে ঘরে প্রবেশ করলাম। মেসোমশাইয়ের শোয়ার ঘরে এর আগে প্রবেশ করা হয়নি। ঘরটা বেশ ছোট, চারিদিকে দেওয়ালে পূর্বপুরুষের ছবি টাঙানো আছে, আর টেবিলের ওপর কিছু গল্পের বই। ঘরের ঠিক মাঝখানে একটা কাঠের পালঙ্ক, আর তার পাশেই কাঠের বেশ বড় একটা চেয়ারে বিজয়বাবু বসেছিলেন। মেসোমশাই শায়িত অবস্থায় নিজের মাথাটা সামান্য উঁচু করে বললেন, কুন্তিপুর থানার দারোগার উপর আমার ভরসা আছে, সে তার মতো তদন্ত করছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি হলে শতরূপের বন্ধু, কাকতালীয়ভাবে তোমার উপস্থিতিতেই যখন এমন ঘটনা ঘটেছে, তাহলে এর শেষ না দেখে কিন্তু আমি ছাড়ছি না। কিন্তু মেসোমশাই, আমাদের যে ফিরতে হবে। জানি সমরেশ, কিন্তু একটা কথা মনে রেখো, আমার নাম গিরিশচন্দ্র ঘোষ, জমিদারি বংশ আমাদের। এই জন্মে ঘোষ বাড়ির ইতিহাসে এসব কখনোই হয়নি। যে ঘটিয়েছে তাকে কিন্তু আমি ছাড়ব না, সেটা আমি বলে দিলাম। চিন্তা নেই মেসোমশাই, আমি যে কদিন আছি সে কদিনে আমি এর কিছু বিহিত করেই যাব। আরও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমি, হালদার আর তন্ময় ঘোষবাড়ির ফটক থেকে বাইরে বেরিয়ে আসলাম। মেসোমশাইয়ের মানসিক অবস্থার অবনতি ঘটায় সত্য মেসোমশাইয়ের সাথেই রয়ে গেছে। তন্ময় একটা সিগারেট ধরিয়ে বেশ জোরে জোরে টানতে লাগলো। হালদার আমাদের ঠিক পেছন থেকেই বলে উঠল, স্যার, মেসোমশাইয়ের কথায় একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার। যেমন এই ধরুন, দাম্পত্য জীবনে মেসোমশাই খুব একটা সুখী ছিলেন না। শুধু সুখী নন তাই নয়, মাধবী দেবীর সাথে একদিনে তার হাতে গুনে কয়েকবার কথোপকথন হয়েছে, তাও নিতান্তই যৎ সামান্য। তন্ময় এর সাথে আরও যোগ করল, দীপমালাও মাধবী দেবীর সাথে যখন থাকে তখন কেমন যেন চুপসে যান। দীপমালার দিকে তোর দেখি ভালোই নজর আছে। এই তোদের সমস্যা, তোকে তদন্তে একটু সাহায্য করতে চাইছি আর তুই মশকরা করে যাচ্ছিস। হালদার খানিকটা মুখ চেপে হেসে নিয়ে বলল, স্যার,
তন্ময় স্যার তো ঠিকই বলেছেন। সেটা অবশ্য ঠিকই বলেছে। আমি একটা সিগারেট ধরিয়ে দুবার টান দিয়ে খানিকক্ষণ চিন্তিত মুখে মাটির দিকে চেয়েছিলাম। তন্ময় বেশ উত্তেজিতভাবে মুখটা আমার কানের কাছে এসে বলল, তবে একটা ব্যাপার তোকে বলা হয়নি, নিতান্তই সাধারণ, কিন্তু যখন খুন হয়েছে তখন এটাও তোদের জেনে রাখা উচিত। কি বল? মাধবী দেবীর মৃত্যুর আগের দিন ভোর রাতে আমার ঘুম হঠাৎ করে ভেঙে যায়। আমি শোয়ার ঘরের বাইরের বাথরুমের দিকে যেতেই অন্ধকারে বিজয়বাবুকে দেখে আমি চমকে যাই। বলিস কি? কি করছিল? আমাদের ঘরের উল্টো দিকের সিঁড়ির ওপর দোতলায় বিজয়বাবুর ঘর। সেখান থেকে বিজয়বাবু নেমে এসে সিঁড়ির কাছে বেশ কয়েকক্ষণ দাঁড়িয়েছিলেন। প্রথমে আমি হয়তো ভেবেছিলাম সেনাবাহিনীর লোক, কাক ভরে ওঠা অভ্যেস। আমিও সেটা ভেবে বাথরুমে চলে যাই। মিনিট খানেক পর যখন বেরিয়ে আসি তখন তিনি সেখানে আর ছিলেন না। ছিলেন না মানে? জানি না, তবে আমাদের ঘরের বাঁ দিকে দক্ষিণ দিকের বারান্দার পাশের ঘরে আলো জ্বলছিল। বারান্দার পাশের ঘর মানে তো দীপমালা দেবীর ঘর? হ্যাঁ, প্রেমালাপ করতেই হয়তো গেছিলেন, এতদিন পরে প্রেমিকার সাথে সময় কাটানোর জন্য। আমি খানিকক্ষণ ভেবে নিয়ে বললাম, দুদিন বাদে যার বিয়ে ঠিক হয়েছে এখন আড়ালে আবডালে সময় কাটাবে? এতটা প্রেমে উন্মত্ত মানুষ বিজয়বাবু নয়, অন্ততপক্ষে দেখে যেটুকু মনে হয়। হালদার তন্ময়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা তন্ময় স্যার, মাধবী দেবীর ঘর তো দীপমালা দেবীর ঘরে যাওয়ার পথেই পড়ে, ওনার ঘরের দরজা কি খোলা ছিল? না, অন্ধকারে অত ভালোভাবে দেখিনি, তবে ওনার ঘরে হয়তো কেউ যায়নি, অন্তত পক্ষে সে সময় তো যায়নি। হ্যাঁ, আচ্ছা স্যার, কি বুঝলেন? কিছু বোঝা মুশকিল হালদার, তবে অনেক প্রশ্নেরই কোনো উত্তর নেই। যেমন স্যার? যেমন এই ধরো, প্রথমত সেদিন রাতে মাধবী দেবী লুকিয়ে কার সাথে দেখা করতে গেছিল? দ্বিতীয়ত, এই ঘোষবাড়ির উত্তরাধিকার কে? মাধবী দেবীর কথাই যদি ধরে নিই তাহলে সে তো আর নেই, অর্থাৎ মেসমশাই আর মাধবী দেবীর অবর্তমানে কে হবে এই বিশাল সম্পত্তির মালিক? মেসমশাই কি জানতেন যে ঘটনা ঘটবে, আর সেজন্যই কি আমাদের জরুরি তলব, নাকি অন্য কিছু ঘটার এখনো বাকি আছে? হালদার বলে উঠল, আপনার তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলেও এটা নিশ্চিত যে শুধুমাত্র দীপমালার পাকা দেখা করার জন্য আমাদের ডাকা হয়নি। তন্ময় বেশ চিন্তিত কণ্ঠে বলে উঠল, আমার কিন্তু বিজয়বাবুর চরিত্র নিয়েও প্রশ্ন আছে। সেনাবাহিনীর লোক হঠাৎ করে এই কুন্তিপুরের দীপমালাকে কি কারণে এত পছন্দ? এছাড়াও মাধবী দেবীকে মারলে আর দীপমালাকে বিয়ে করলেই মেসমশাইয়ের সব সম্পত্তির মালিক হবে বিজয়ের রাত ভর। আর যদি না মারে? আর যদি না মারে তাহলে দীপমালা দেবীর নামে যে সম্পত্তি সেটা এই বাড়ির জামাই হিসাবে মালিক হবেন বিজয়বাবু। ঠিক জমল না হালদার। যদিও প্রথমে এটা একবার ভেবেছিলাম, কিন্তু এমনিতেই দীপমালাকে বিয়ে করলেই এই পুরো ঘোষবাড়ির ধন দৌলতের একচ্ছত্র মালিক হতো লেফটেন্যান্ট বিজয় রাজভর। বিজয়বাবু সেনাবাহিনীর লোক, হঠাৎ করে খামোখা খুন করে সবকিছু কেচে গন্ডুস করতে যাবেন কেন? মিসিং অফ মোটিভ হালদার, ঠিক খাপ খাচ্ছে না। বাবারে, আমার মাথা কাজ করছে না, কি কঠিন ব্যাপার রে বাবা। তন্ময়, অনেক প্রশ্ন, যার কোনোটারই সঠিক উত্তর আমাদের কাছে নেই। नमस्कार। कुंतीपुर थाना से बात कर रहे हैं? हाँ जी बोलिए। पोस्टमार्टम अनुसार एक बात तो ठीक हुए, बॉडी में भारी मात्रा का पॉइजन है, और एक बात, उसका दाएं हाथ में 2 उंगली टूटा हुआ है, और भी बहुत कुछ है, आप ही देख लीजिए, हम आपको भेज रहा हूँ। वो ठीक है, लेकिन उंगली टूटा हुआ है, लेकिन क्यों? आप ठीक से देखा था? हाँ सर, अभी तक यही मिला है सर, हमें भी कुछ समझ में नहीं आ रहा है। ठीक है। शरीर में और कोई हाथापाई का निशान? नहीं सर, आप जो सोच रहे हैं मैं वो समझ सकता हूँ,
लेकिन वैसे कुछ नहीं मिला। ओके सर, आप भेज दीजिए। ফোন রাখার পর যেন আরও অজানা রহস্য চোখের সামনে নাচরবান্দা অতিথির মতো বাসা বাঁধল। বিকেলের দিকে মেসোমশাইয়ের ঘরে আমাদের জরুরি তলব পড়ল। আমি আর হালদার সেখানে পৌঁছালে মেসোমশাই বলল, সমরেশ, তদন্তের কতদূর কি হলো? কিছু কি বুঝতে পারলে? আপনার মেয়ে দীপমালা কি বলছে? একটু মনমরা হয়ে আছে, কিন্তু এহেন অবস্থা ও ঠিক সামলে নেবে সেটা আমার ধারণা। কিন্তু মেসোমশাই, আপনার সাথে আমার ব্যক্তিগত কিছু দরকার আছে। যদি ওই ঘরের প্রতিটা লোককেই আমার জিজ্ঞাসাবাদের প্রয়োজন, তাই আপনাকে দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা ভালো। তোমার তদন্তের স্বার্থে কিছু করার দরকার মনে করলে আমার কোনো আপত্তি নেই। দেখুন মেসোমশাই, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন, এই ঘটনার জন্য বাড়ির কেউই দায়ী। তাই তদন্ত শেষ হওয়া অবধি বিজয়বাবু কেন, এই বাড়ি ছেড়ে যেন কেউ না যায়। আমার কথা শোনার পরে মেসোমশাই কিছুক্ষণ অসংকোচ করলেও শেষমেশ মাথা নেড়ে সম্মতি জানালো। বিছানার ওপর এই বালিশটা পিঠের পেছনে ঠেস দিয়ে বলল, আমার কাছে তোমার যা জিজ্ঞাসা করার করতে পারো। মেসোমশাই, প্রথমে জিজ্ঞেস করি, মাধবী দেবীর সাথে আপনার কিভাবে পরিচয় হলো? সত্য এতক্ষণ আমাদের অনতি দূরে চেয়ারে চুপচাপ বসেছিল। মেসোমশাইয়ের ইশারাতে সে ঘর থেকে বেরিয়ে গেল। সত্য মেসোমশাইয়ের সন্তান সম, ওর সামনে গোপন কিছু কথা খোলসা করে বলতে হয়তো মেসোমশাইয়ের সংকোচ হচ্ছে। সত্য বেরিয়ে গেলে মেসোমশাই বলল, মাধবী পেশায় একজন অভিনেত্রী ছিল। কলকাতায় ওর আদি বাড়ি হলেও এখানেই বড় হয়ে ওঠা। এখানে শুরু থেকে ওর নাম ডাক ভালোই ছিল, কিন্তু পরের দিকে বয়স বাড়ার সাথে সাথে সিনেমা বা অভিনয় জগতে দাম কমতে থাকে। ওকে অভিনেত্রী হিসেবে আমার বেশ পছন্দই ছিল, আর চলচ্চিত্র জগতে আমার শুরু থেকেই আত্মম্বরিতা। তার সুবাদেই ওর সাথে আমার ওঠা বসা শুরু হলো। আমাকে অভিনয়ের সুযোগও করে দিয়েছিল। আমি ওর সিনেমাতে পয়সা দিয়েছিলাম, কিন্তু সেটা চলেনি। শেষে একসাথে থাকতে থাকতে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এদিকে প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পর আমি বেশ একা হয়ে গিয়েছিলাম, আর সাথে দীপমালাও। তাই মাধবীকে আমি বিয়ের প্রস্তাব দিই। দীপমালা প্রথম দিকে রাজি না হলেও পরে ঠিক মেনে নেয়। কিছু মনে করবেন না মেসোমশাই, যতদূর দেখেছি মাধবী দেবীর সাথে আপনার সুসম্পর্ক ছিল না। এর কি বিশেষ কোনো কারণ? কারণ অবশ্যই সম্পত্তি। জয়ন্তী মারা যাওয়ার পর আমি একখানা উইল করেছিলাম। পরে যদিও একবার ভেবেছিলাম মাধবী আমার জীবনে আসার পর নতুনভাবে কিছু করব, কিন্তু দুধ ভাত খাইয়ে যে একখান কালসাপ ঘরে নিয়ে এসেছি সেটা আগে বুঝিনি। কেন? বিয়ের বেশ কিছুদিন পর থেকে দীপমালা আবার নতুনভাবে একজন সঙ্গী পেয়ে বেশ খুশি ছিল। কোথাও মায়ের মৃত্যুর শোকের আড়াল গ্রাস থেকে যেন মাধবী ওকে একটা নতুন জীবন দিয়েছিল। দীপমালা ওর নতুন মা বলতে অন্তঃপ্রাণ, কিন্তু এর পিছনেও যে কোনো কারণ আছে সেটা আমিও বুঝিনি। আপনার উইলটা কি একবার দেখা যায়? যদি এতে অবশ্য আপনার কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, তোমার কাছে আমার লুকোনোর কিছুই নেই। উইল অনুযায়ী জীবিত থাকাকালীন ঘোষবাড়ির সম্পত্তির উপর আমার স্ত্রী আর মেয়ের সম অধিকার থাকলেও আমার বর্তমানে দীপমালার বিয়ের পর আমার জামাই আর আমার মেয়ে সম্পত্তির 14 আনা পাবে।
আর বাকিটা মাধবীর নামে। কিন্তু যদি দীপমালা বিবাহ না করে? আর অবিবাহিত থাকলে আমার অবর্তমানে এই বিশাল সম্পত্তি মা আর মেয়ের মধ্যে সমভাবে বণ্টিত হবে। আপনার মাধবী দেবীর উপর এত নিষ্ঠুর হওয়ার কারণ কি? আমার কথাটা যেন তার ক্রোধকে শত অংশে বাড়িয়ে তুলল, কিন্তু রীতিমতো তিনি সেটাকে নিজের পুরো গোপের তলায় দাঁতের মাঝে গোপনে দমিয়ে দিলেন। তারপর মৃদু কটাক্ষ করে বললেন, যে মহিলার সম্পত্তির উপর এত লোভ, তাকে আমার স্ত্রী বলতে ঘেন্না হয়। জীবনের সব থেকে বড় ভুল আমার ওই মহিলাকে ঘোষবাড়ির মন্দির সম প্রতিষ্ঠানের অংশীদার করার। আমার ঘেন্না হয়, ঘেন্না। আমি আর কথা বাড়ালাম না। খানিকক্ষণ চুপ করে থেকে মেসমশাইকে বললাম, মাধবী দেবী সারাদিন বাড়ি থাকেন না, উনি কোথায় যান আপনার কি জানা আছে? মেসমশাই সহাস্যে আমাকে বললেন, আমি জানতাম তুমি এই প্রশ্ন করবে। আসলে কুন্তিপুরি বাজারের কাছে আমাদের বনেদি এক ব্যবসা আছে, কনস্ট্রাকশন বিজনেস বলতে পারো। এক সময় শরীরে জোর যতদিন ছিল আমি দেখভাল করতাম। তারপর থেকে মাধবীকে বলেছিলাম যেন ও দেখাশোনা করে। সেখানেই দিনরাত পড়ে থাকে। যদিও ব্যবসার নামে বুঝলো কি, ও দায়ভার নেওয়ার পর বছরের আয় দেখলে লজ্জা লাগে। আমার বয়স হয়েছে, সব দিকে দেখা আমার পক্ষে আর সম্ভব নয়। আর এদিকে দীপমালার বিয়ের পর আমি বিজয়কেই সেই দায়ভার দিতাম। এসব নিয়ে মাধবীকে যে কবার আমি বলেছি সে কবারই অশান্তি হয়েছে। আচ্ছা মেসমশাই, আজ এটুকুই থাক। মেসমশাই হঠাৎ আমাকে থামিয়ে দিয়ে আমার দিকে মুখটা বাড়িয়ে বললেন, একটা কথা হয়তো তোমাদের জানা দরকার। হ্যাঁ বলুন। দিন সাতেক আগে, মানে ওই তোমাদের আসার কিছুদিন আগে, মাধবী হঠাৎ করেই রাতের দিকে আমার ঘরে আসে। আমার কাছে কিছু টাকা চায়। টাকা? কত টাকা? ওই 1010। বলেছিল ব্যবসার কাজেই লাগবে। আমি প্রথমে আপত্তি করলেও শেষমেশ তাকে সেটা দিয়ে দিয়েছিলাম। যদিও এর আগেও অনেকবার নিয়েছে, তাও তোমাকে বলাটা আমার প্রয়োজন মনে হলো, তাই বললাম। মেসমশাইকে আর বিব্রত না করে বেরিয়ে এলাম। আমাদের ঘরে তন্ময় বেশ অধীর আগ্রহে এতক্ষণ অপেক্ষা করে আছে। কিছুক্ষণের মধ্যে সত্যও যোগ দিল। তারপর পুরো ঘটনা জানাতে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হলো। হালদার বলে উঠল, স্যার, লোকাল থানার দারোগাবাবুকে তো কিছু জানানো উচিত। সে অবশ্য উচিত, কিন্তু তার আগে আমাদের আরও কিছু জানা দরকার। যেমন স্যার? কাল তুমি আর তন্ময় ঘোষ কনস্ট্রাকশনে একবার যাবে। সেখানে জিজ্ঞাসাবাদ করবে মাধবী দেবী সেখানে কি করতেন, কারোর সাথে ঘনিষ্ঠতা আছে কিনা, বা কার সাথে দেখা করতেন, সব ডিটেলস আমার চাই। কিন্তু স্যার, ওখানকার সাথে মাধবী দেবীর মৃত্যুর কি কোনো যোগাযোগ আছে? তুমি ভুলে যাচ্ছ হালদার। মাধবী দেবীর মৃত্যুর সাথে আরও একটা ঘটনা ইন্টারলিঙ্কড। বিজয়বাবুর রহস্যজনক অ্যাক্সিডেন্ট, আর আমি নিশ্চিত এর সাথে মাধবী দেবীর মৃত্যুর কোনো না কোনো যোগসূত্র আছেই। তুমি বেরিয়ে পড়ো, দরকার হলে আমি দারোগাবাবুকে বলে দেব, তার সাহায্য তুমি অবশ্যই পাবে। ওকে স্যার। আমি সত্যর দিকে তাকিয়ে বললাম, মাধবী দেবীর ডেড বডি প্রথমকে দেখেছিল সত্য? গোপাল। গোপালকে একবার। নমস্কার সমরেশবাবু। দরজার কাছে কড়া নাড়ার আওয়াজ পেয়ে আমরা সকলেই সেদিকে তাকালাম। 6.5 ফুট উচ্চতার মানুষটা একগাল কটাক্ষ মিশ্রিত হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। মাথার ব্যান্ডেজটা খুলে ফেললেও ক্ষতর দাগটা এখনো বেশ জোরালো। তিনি আর কেউ নয়, ঘোষবাড়ির নবাগত দীপমালার ভালোবাসার রাজপুত্র লেফটেন্যান্ট বিজয় রাজভার।
আমি তাকে বসার জন্য অনুরোধ জানালাম। ঘরে প্রবেশ করে সে আমার দিকে তাকিয়ে বলল, আপনার কাজ কতদূর এগুলো জানতে পারি? এখনো সেরকম কিছু হয়নি। একজন ক্রিমিনাল মহিলার আত্মহত্যার কারণ খুঁজতে আপনি এত ব্যতিব্যস্ত কেন বলতে পারেন? আমি সামান্য হেসে তাকে বললাম, যদি বলি এটা আমার কাজ। আপনাদের কাজ আমার জানা আছে। শুনুন, শয়তানদের যুগে যুগে এভাবেই পতন হয়। আপনি খামোখা সময় নষ্ট করছেন। সময় নষ্ট করাটা আমার কাজ বিজয়বাবু। আমাদের এটাও খতিয়ে দেখতে হবে, যেদিন আপনি এ বাড়িতে পা রাখলেন সেদিনই মাধবী দেবীকে কেন মরতে হলো। ব্যাপারটা একটু বেশি কাকতালীয় হয়ে গেল না? খুঁজুন, কিন্তু কিছু পাবেন বলে মনে হয় না। দেখা যাক। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার কি ভোর রাতের দিকে চলাফেরার অভ্যেস আছে? মানে? সেনাবাহিনীতে শুনেছি কঠোর ট্রেনিংয়ের মধ্যে দিয়ে জওয়ানদের দিন যাপন করতে হয়, কাকভোরে উঠে কসরত করতে হয়। তো আপনার কাকভোরের সময় কি রাত 4-5টা? এমন প্রশ্ন কেন করছেন বলুন তো? কারণটা আপনি জানেন। আপনার মতো বুদ্ধিদীপ্ত লোকের কাছে এত খোলসা করে বলতে হয় না। যাই হোক, আপনাকে একটু সাবধান করে দিলাম। কিছু বলার না থাকলে আপনি আসতে পারেন। বিজয়বাবু নির্বাকভাবে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে প্রস্থান করলেন। তন্ময় রীতিমতো আপ্লুতভাবে আমার দিকে তাকিয়ে বলল, উফ ভাই, যা দিলি, দারুণ। বিজয়বাবুর মুখটা পুরো বাংলার পাঁচের মতো লাগছিল। গোপাল এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিল। তার বয়স 50-এর কাছাকাছি হবে। পরনে ময়লা কাপড়, বুকের সাদা পৈতেটাও বেশ ময়লা হয়েছে। চুল উস্কো খুস্কো, কপালের আগোছালো শিরা উপশিরা আর জরাজীর্ণ শরীরটা দেখলে তার নৈরাশ্যতা অনুমান করা যায়। তার কণ্ঠস্বরও চালচলনের ব্যতিক্রম নয়। মাথার চুলে বেশ ভালোই পাক ধরেছে। দুহাত জড়ো করে আমাদের দিকে এক শূন্য চাহনি, যদিও তা অতীব বিনম্র, তা বলাই বাহুল্য। আমি তাকে বসতে বলে বললাম, তো গোপাল, তুমি এ বাড়িতে কদিন? বাবু, তাও এই 20 বছর হলো। তার মানে মেসোমশাইকে বহুদিন ধরেই চেনো? হ্যাঁ বাবু, তা চিনি। জয়ন্তী দেবীকেও তো তাহলে আশা করি চিনতে? সাক্ষাৎ মা অন্নপূর্ণা ছিলেন আমার। বাড়ির সব কিছু একা হাতে সামলাতো। সে সময় কত মজা হতো এই বাড়িতেই। সারাদিন দীপমালা দিদির সাথে খেলাধুলো করে কাটতো সময়। এখন সেসব আর নেই। এখন নেই কেন জানি না। ছোট বৌদিমণি আসার পর কেমন যেন হয়ে গেল। কারুর সাথে কারুর কথা নেই, যে যার মতো চুপচাপ থাকে। আচ্ছা, মাধবী দেবীর সাথে মেসোমশাইয়ের সম্পর্ক কেমন? কি বলবেন বাবু, সারাদিন একটা কথা হয় নাকি সন্দেহ। কথা হলে তো সম্পর্ক হবে, মুখ দেখা দেখি নেই একেবারে। তাই নাকি? আগে হ্যাঁ। আচ্ছা, তোমার ঘর তো রান্নাঘরের পাশে, আর তার পাশেই দুটো ঘর ছেড়ে তোমার ছোট বৌদিমণির ঘর, তাই তো? আগে হ্যাঁ। তো সেদিন রাতে কোনো আওয়াজ শুনেছিলে? আমার শুতে শুতে রাত হয়, কিন্তু কই আওয়াজ তো শুনেনি। খালি বিজয় দাদাবাবু একবার ডেকেছিলেন। ডেকে কি বললেন? বললেন একবার দেখতে আসতে, দীপমালা দিদি ঘুমাইছে কিনা। তুমি দেখেছিলে? কিন্তু দিদি ভাইয়ের ঘর বন্ধ ছিল। আমি বাইরে থেকে দুবার ডাকি, কিন্তু কোনো সাড়া পাই না। আমি বিজয় দাদাবাবুকে বলে আসছিলাম। আচ্ছা, তখন কটা বাজবে? ওই 1টা কি 1:30 হবে। আচ্ছা, মাধবী দেবী কি ঘর ভেতর থেকেই বন্ধ করে শুতেন? হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, কিন্তু তুমি তাহলে সকালবেলা ঘরে কিভাবে ঢুকলে? আমি আমি জানিনি বাবু, তবে তবে দরজা ধাক্কাতেই খুলে গেছিল। যাই হোক, ঢুকে কি দেখলে? ঢুকে দেখি ছোট বৌদিমণি শুয়ে আছে, আর মুখ থেকে সাদা কি সব বেরোচ্ছে। আমি আমি বড্ড ভয় পেয়ে গেছিলাম বাবু, বড্ড ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তুমি আসতে পারো। এভাবেই জিজ্ঞাসাবাদে আরও বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হলো।
পরদিন সকালে থানার দারোগাবাবুকে নিয়ে হালদার আর তন্ময় কনস্ট্রাকশন কোম্পানিতে জিজ্ঞাসাবাদের জন্য গেছিল। মেসোমশাইও বেশ ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, কিন্তু এদিকে সঠিক অপরাধীর কোনো কুল কিনারা করা হয়ে উঠছে না। ক্লান্ত পরিশ্রান্ততা যেন কাটছেই না। কুন্তিপুরের আবহাওয়া যেন ক্রমেই রহস্যময় হয়ে উঠেছে, আর সেই রহস্যের জটাজালকে ভেদ করার কোনো অব্যর্থ বাণের সন্ধান এখনো অবধি হয়ে ওঠেনি। বিকেলে হালদার আরও বেশ কিছু রোমহর্ষক তথ্য হাতে নিয়ে এলো, যা পেয়ে আপাত দৃষ্টিতে তেমন কিছুই লাভ হলো না। তবে বিকেলের দিকে দারোগাবাবুর ফোন পেয়ে একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। नमस्कार दारोगा बाबू, एक ड्राइवर को पकड़ के रखा है। साले का गाड़ी का नंबर विजय बाबू का बोलने से मैच कर गया और सामने से उसका ट्रक में डैमेज भी है। মনের মধ্যে একসাথে অনেক কিছু নাড়া দিয়ে উঠল। বিজয়বাবুকে জানানোর আগেই বেরিয়ে পড়লাম লোকাল থানার উদ্দেশ্যে। আসামির নাম রূপচাঁদ। তাকে আরও বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর আসল তথ্য উঠে আসতে আর দেরি হলো না। মাথার ভেতরে অনেক কিছু একসাথে নাড়া দিয়ে উঠল। মেসোমশাইকে ফোন করলাম। মেসোমশাইয়ের কাছ থেকে জানা গেল আজ দীপমালা আর বাড়ির সকলে মিলে ধারোয়া নদীর তীরে এসেছেন। ঘোষবাড়ির পূর্বপুরুষদের পিণ্ড এই নদীতেই দান করা হয়েছে। মেসোমশাইয়ের ইচ্ছানুযায়ী মাধবী দেবীর পিণ্ড এখানেই দান করা হবে। সেই উপলক্ষেই আজ ধারোয়া নদীর বক্ষে সকলের আগমন। আমি দারোগাবাবুকে কিছুক্ষণের মধ্যেই সেখানেই আসতে বলে বেরিয়ে পড়লাম। হালদারকে ফোন করে আগেই জানানো হয়েছে যেন সত্য আর তন্ময়কে নিয়ে সে এখানেই আসে। ঘণ্টাখানেকের পথ অতিক্রম করে যখন পৌঁছালাম তখন সকলেই অধীর আগ্রহে আমার জন্য প্রতীক্ষমান। গাড়ি থেকে নেমেই মেসোমশাইকে বললাম, নমস্কার মেসোমশাই, আশা করি মাধবী দেবীর আত্মার শান্তি কামনা সমাপ্ত হয়েছে। এবার আপনাদের যে একটু ঝামেলায় ফেলার সময় এসেছে। মেসোমশাই কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে বিজয়বাবু কটাক্ষ করে বললেন, বিগত কয়েকদিন আপনাদের নাটক অনেক সহ্য করেছি। আজ রাতে আমার ট্রেন, আর কিন্তু আমি 1 মিনিটও সময় নষ্ট করতে পারবো না। লেফটেন্যান্ট বিজয় রাজভর, ওয়েট ওয়েট ওয়েট, দিস ইজ নট ইউর ব্যাটালিয়ান। এটা আপনার ব্যাটালিয়ান নয়। এখানে নিয়মাফিক কিছুই চলে না। তদন্ত শেষ হওয়া অবধি কুন্তিপুর ছাড়লে আমিও কিন্তু ভুলে যাব আপনি মেসোমশাইয়ের বাড়ির হবু জামাই। তাই এরকম চালচলন আপনার শরীর আর পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য খুব একটা ভালো হবে না। মেসোমশাই বলে উঠলেন, সমরে শান্ত হও, শান্ত হও। বলো, এই দিনটার জন্য আমি অনেক দিন ধরেই অপেক্ষা করে আছি। আশা করি এর শিকড় অবধি তুমি পৌঁছতে পেরেছ। হ্যাঁ মেসোমশাই, বলবো। একটু শুরু থেকে শুরু করা যাক। প্রথমেই বয়োজ্যেষ্ঠ মেসোমশাইয়ের কাছে আসা যাক। মাধবী দেবী আপনার দ্বিতীয় পক্ষের স্ত্রী। একটা কথা না বললেই নয়, হয়তো প্রথম ক্ষেত্রে তদন্তের স্বার্থে এটা অপ্রাসঙ্গিক লাগলেও এটা আমাকে বলতেই হবে। সারা জীবন আপনি সম্পর্কের থেকে ধন দৌলতকেই বেশি প্রাধান্য দিয়েছেন। আপনার প্রথম পক্ষের স্ত্রীর চিকিৎসার জন্য আপনি এই ধারে কুন্তিপুরে সরকারি চিকিৎসার উপর ভরসা করেছিলেন। যদিও কলকাতা গেলে জয়ন্তী দেবীকে হয়তো বাঁচানো সম্ভব হতো। অস্বীকার করার জায়গা নেই, কারণ আপনার বাড়ির পুরনো কর্মচারী গোপালের কথা আপনি অস্বীকার করতে পারবেন না। যাই হোক, আপনার দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্থাৎ মাধবী দেবীকে বিয়ে করে নিয়ে এসেও তাকেও আপনি টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন। তার বিদেশি প্রসাধনী সামগ্রীর খরচ বহন হয়তো আপনার কাছে নস্যি। বাকি যে জিনিসগুলো একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে প্রত্যাশা করে, তার একটাও আপনি এই বয়সে দিতে আর সক্ষম নয়। মেসোমশাই এবার চেয়ার ছেড়ে একেবারে উঠে দাঁড়িয়ে পড়লেন। তার ক্রোধ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে শিহরণ জাগিয়েছে, আর তার জেরে তিনি প্রায় ব্যাকুদ্ধ হয়ে গেছেন। আর তার ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ আমার কান অবধি ভেসে আসছিল। কিছু মনে করবেন না মেসোমশাই, আপনার মতাদর্শকে আমি সাধুবাদ জানাই, কিন্তু 30 বছর বয়সী মাতৃহারা দীপমালার সাথীর প্রয়োজনের মিথ্যে গল্প সাজিয়ে
নতুনভাবে বিয়ে করাটা এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। এবার কিন্তু তুমি লিমিট ক্রস করছো সমরেশ। এ কি, আমার লিমিট না জেনেই আপনি আমাকে অ্যাপয়েন্ট করলেন? মনে রাখবেন, আমি আপনার ভাড়া করা প্রাইভেট ডিটেকটিভ কিংবা শখের গোয়েন্দা নই। আপনি শান্ত হয়ে বসুন, যেটা আপনার ব্লাড প্রেশার থেকে সমস্ত আনুষঙ্গিককে আয়ত্তে রাখবে। খামোকা বিপির ওপর চাপ দিয়ে কিছু লাভ নেই মেসমশাই। তোমার কাজ ছিল খুনিকে ধরে দেওয়া, সেটা না করে। ধরেছি তো। কে সে? তোমার কথা শুনে মনে হচ্ছে তো আমি মাধবীকে খুন করেছি। আমি কি একবারও বলেছি মাধবী দেবীকে আপনি খুন করেছেন? যাই হোক, এবার গোপালের কাছে আসা যাক। গোপাল, তুমি প্রথম ডেড বডি দেখেছ, তাই তো? বিজয়বাবু আবার কর্কশ কণ্ঠে কটাক্ষ করলেন। এই যে মিস্টার সমরেশবাবু, একটা আত্মহত্যার ঘটনাকে আর কত কিছু বলে মার্ডার বানাবেন? আপনার কাছে সলিড কিছু প্রমাণ থাকলে দেখান, না হলে আমাদের ছাড়ুন। বাহ, মেঘ না চাইতেই দেখি জলে একেবারে টইটুম্বর। ঠিক আছে, আপনার কাছেই আসা যাক। আমি পকেট থেকে একটা কাচের শিশি বিজয়বাবুর হাতে দিয়ে বললাম, দেখুন, মনে করুন আপনি খুব মানসিক অবসাদে ভুগছেন। এবার আপনার ইচ্ছে হলো আপনি নিজেকে শেষ করার জন্য সুইসাইড করবেন। এবার মনে করুন এই শিশিতে বিষ আছে, নিন, খেয়ে সুইসাইড করুন। মানে আমি বিষ খেতে কেন যাব? আহা, আবার আপনি ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিলেন। এতে জল আছে, এটা খেলে আপনি মরবেন না। কিন্তু মনে করুন এটা খেলেই আপনি সংসারের সমস্ত পীড়া, রাগ, দুঃখ, বেদনা থেকে একেবারে মুক্তি পাবেন। নিন, শুরু করুন। বিজয়বাবু সাথে সাথেই শিশি খুলে তার ভেতরের তরলটাকে ঢক ঢক করে খেয়ে নিলেন। ভেরি গুড। বিজয়বাবু আমার দিকে তাকিয়ে বললেন, কিন্তু এর থেকে আপনি কি প্রমাণ করবেন? দেখুন, মার্ডার সিন অনুযায়ী মাধবী দেবীর বডি খাটে শায়িত অবস্থায় ছিল, আর হাতের মুঠোতে ঠিক একই রকম একটা বিষের শিশি ছিল, যাতে অর্ধেকের মতো বিষও ছিল। তাই মাধবী যদি নিজে বিষ খেয়ে সুইসাইড করতেন, তাহলে তার হাতের বোতলে অর্ধেকের বেশি বিষ থেকে যেত না। মানসিক অবসাদ তো দূরের কথা, ঘোষবাড়ির সমস্ত সম্পত্তির উত্তরসূরি সে নিজেই ছিলেন। খামোকা সুইসাইড করতে যাবেন কেন? তাই প্রথম থেকেই যারা এটা খুন বা মার্ডার বলে দোদুল্যমান, তাদের বলি এটা নিতান্তই অমূলক, নির্ভেজাল একটা মার্ডার। খানিক আমতা করেই বিজয়বাবু বললেন, তো এটা কি আমি করেছি? করতেও পারেন। যাই হোক, এখনো কিছু খোলসা করা বাকি আছে। এবার ঘটনার কথা সংক্ষেপে গোপালকে একটু জিজ্ঞাসা করি। গোপাল হাত জোর করে আমার কাছে এগিয়ে আসলো। বাবু, আমার কি করো? আমি গরিব চাকর। তোমার ভয়ের কিছু নেই। খালি বলো তো গোপাল, সাধারণত মাধবী দেবী রাতে কটার সময় শুয়ে পড়েন? হ্যাঁ বাবু, বৌদিমণি যেদিন বাড়ি থাকতেন সেদিন 10টায় খেয়ে দিয়ে শুয়ে পড়তেন। আচ্ছা, সেদিন তো উনি সন্ধ্যের পর বাড়িতেই ছিলেন, অর্থাৎ মোটামুটি 10টাতেই কি শুয়ে পড়েছিলেন? হ্যাঁ বাবু। সেদিন কি দরজা উনি বন্ধ করেই শুয়েছিলেন? হ্যাঁ বাবু, প্রতিদিনের মতো সেদিনও তাই হয়। এ ব্যাপারে কি তুমি নিশ্চিত? কি বলছেন বাবু? আমি নিজে খবর দিয়ে যখন আসি, তারপরই বৌদিমণি ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। আচ্ছা বেশ, তুমি বলেছিলে বিজয়বাবু রাতের দিকে তোমাকে ডেকে পাঠিয়েছিল, আর দীপমালা দেবী ঘরে কি করছিলেন দেখার জন্য বলেছিল। হ্যাঁ বাবু, কিন্তু গিয়ে ওনার ঘরের সামনে ডাকাডাকি করি, কিন্তু পাইনি। আচ্ছা, তারপর? তারপর আমি রান্নাঘরে আরো কিছু টুকটাক কাজ করে শুয়ে পড়ি। বিজয়বাবু, এবার আপনি কি বলবেন যে কেন আপনি রাতে উঠে মাধবী দেবীর ঘরের সামনে ঘোরাঘুরি করছিলেন? সেটা একান্তই আমার ব্যক্তিগত, এ ব্যাপারে আপনার নাক না গলালেই চলবে। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি বলুন তো, কেন হঠাৎ করে ঘোষবাড়িতে এসে আপনার নাকটা গলিয়ে ফেললেন? দীপমালা এতক্ষণ নির্বিঘ্নেই দাঁড়িয়েছিলেন, বিজয়বাবুর মুখের দিকে এক দৃষ্টিতে চেয়েছিলেন। খানিকক্ষণ চুপ করে থেকে তিনি বিজয়বাবুর পাশে গিয়ে ওনার হাতটা আঁকড়ে ধরলেন। তার চোখের কোণায় জল আর শিহরিত ঠোঁট
তার মনের করুণ অবস্থার জানান দিচ্ছে। মেসোমশাইয়ের চোখ দুটো যেন রক্তচক্ষু। তিনি বোধহয় ধরেই নিয়েছেন মাধবী দেবীর খুনের পেছনে যদি কেউ হয় তাহলে তার নবাগত বিজয় রাজভর। আমি আবার বলতে শুরু করলাম, তো দীপমালা দেবী, এবার সত্যি ঘটনায় আসা যাক। আপনাকে যতদূর দেখেছি আপনি বেশ প্র্যাকটিক্যাল আর ঠোঁট কাটা, কিন্তু মাধবী দেবীর সামনে আপনি কেমন যেন চুপসে যান। এর কি বিশেষ কোনো কারণ? দীপমালা খানিকক্ষণ চুপ থেকে আমার দিকে না তাকিয়েই বলল, ওই মহিলা আমার মা নয়, আমার মা অনেকদিন আগেই মারা গেছে। ও একটা ডাইনি, আমার বাবার মাথাটা খেয়েছে আর এখন আমার স্বামীর। একজন সমবয়সী মহিলাকে মা বলে ডাকতে আমার লজ্জা লাগে। এতদিন আমি কিছু বলিনি, কিন্তু আজ বলবো। কথা শেষ হওয়ার আগেই দীপমালার দু চোখ ভরে জল চলে আসলো। বিজয়বাবু শক্ত হাতে দীপমালাকে আঁকড়ে ধরলেন, দু হাত দিয়ে তার চোখ দুখানি মুছিয়ে দিলেন। দীপমালা নিজেকে একটু সামলে আবার বলতে শুরু করলেন, সেদিন বিজয়ের গাড়ির অ্যাক্সিডেন্টটা নিছক শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল না, এটা ছিল ওই ডাইনি ষড়যন্ত্র। বাবার সম্পত্তিতে ওর সব সময় বেশি লোভ। পয়সা দিয়ে লোক লাগিয়ে ড্রাইভারকে দিয়ে বিজয়কে সেদিনও মারতে গেছিল। আমার বিয়ে হোক কোনো দিনই চাইতো না। এইটুকু বলে দীপমালা বিজয়বাবুকে আঁকড়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। আমি খানিকক্ষণ সময় দিয়ে বললাম, এবারের কিছু ঘটনা সত্য নিজেই বলবে। সত্য সামনে এগিয়ে এসে বলল, ভাই অনেক হয়েছে, এবার সত্যিকারের দোষীর কথাটা বলে দে। বলবো, তার আগে তোর মেসোমশাইয়ের উইল নিয়ে কিছু কথা তোর থেকে জানতে চাই। চটজলদি বলে ফেল। মেসোমশাইকে আমি ছোটবেলা থেকেই চিনতাম। ধন সম্পত্তির প্রতি তার যে একটা লোভ আছে সেটা আমরা সবাই জানতাম। পাছে সম্পত্তির ভাগাভাগি করতে হয় সেজন্য তিনি কারুর সঙ্গেই সেরমভাবে সম্পর্ক রাখতেন না। আসলে মানুষের সম্পর্কের থেকে পার্থিব সম্পত্তির প্রতি তার একটা অদ্ভুত লালসা ছিল। সে যাই হোক, আমরা এখানে আসার পর মেসোমশাইয়ের উইলটা আমি দেখেছিলাম, আর তখনই বুঝে গেছিলাম ওনার এক বিন্দুও পরিবর্তন হয়নি। তার লোভ লালসা আর ওই সম্পত্তির প্রতি একটা অদ্ভুত একটা অদ্ভুত পজেশন তাকে এখনও পাগল করে রেখেছিল। সেটা তার উইল দেখলে স্পষ্ট বোঝা যায়। কিন্তু উইলে কি লেখা আছে? আসলে উইল অনুযায়ী মেসোমশাইয়ের মৃত্যুর পর সব সম্পত্তির মালিক হবে তার মেয়ে এবং জামাই। মাধবী দেবীর জন্য যা তিনি রেখে গেছিলেন সেটা সত্যি যৎ সামান্য। অবশ্য দীপমালার বিয়ে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সম্পত্তি তাদের মধ্যে সমান অধিকারে বজায় থাকবে। ঠিক আছে, বাকিটা আমি এবার খোলসা করে বলি। সম্পত্তি ছাড়াও মেসোমশাইয়ের আরেকটা দুর্বল জায়গা ছিল, তার নাম দীপমালা। সে কথা মাধবী দেবীও একদিনে জেনে গেছিলেন। তিনি বুঝেও গেছিলেন এই বিত্তশালী গিরিশ ঘোষের 16 আনা সম্পত্তির মালিকানা মাধবী দেবীর কাছে সে কদিনই আছে যে কদিন দীপমালা অবিবাহিত থাকবে। অর্থাৎ দীপমালার বিয়েই হলো তার মালিকানা অব্যাহত রাখার একমাত্র চাবিকাঠি। সেটা বোধ করে তিনি কখনোই মেনে নিতে পারেননি। তার জন্য দীপমালার বিয়ের প্রসঙ্গ উঠলেই তিনি বেঁকে বসতেন। তার উদ্দেশ্য একটাই, যেন তেন প্রকারেণ বিয়ে পণ্ড করা। এই জন্যই বিজয়বাবুকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলার চেষ্টা। কিন্তু মানসিক আর শারীরিক দৃঢ় সেনাবাহিনীর লেফটেন্যান্টকে প্রাণে মেরে ফেলা হতো সহজ কাজ নয়। সেদিন কোনো রকমে প্রাণে বেঁচে ফেরেন বিজয়বাবু, কিন্তু এই কথা কোনোভাবে কানে যায় দীপমালার। এতদিন অবধি যদিও মায়ের ষড়যন্ত্র মুখ বুজে সহ্য করেছিলেন, কিন্তু এবারে তার ভালোবাসায় যে আঁচড়টা পড়েছে
তা রীতিমতো প্রাণনাশক ছিল। বিজয়বাবু এবার বেশ রাগান্বিত দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করে বলল, আপনি যখন এতদূর পৌঁছে গেছেন, আর সময় নষ্ট করে কাজ নেই। আমাকে অ্যারেস্ট করুন, মাধবী দেবীকে মারার অভিযোগে আমাকে গ্রেপ্তার করুন, আমি সাজা মাথা পেতে নেব। ইতিমধ্যে লোকাল থানার দারোগাবাবুর গাড়ি ধারোয়া নদীর ধারে পৌঁছে গেছে। তার ফোর্স নিয়ে আমাদের মাঝেই সে উপস্থিত। আমার কথা শুনে তিনি বললেন, हम पहले से ही जानते थे विजय राजवार इसमें जुड़ा हुआ है समरेश बाबू। रुकिए रुकिए, खेल अभी तक खत्म नहीं हुआ। বিজয়বাবু, আপনি ভোরের দিকে একবার মাধবী দেবীর ঘরের সামনে গেছিলেন, এটা কি সত্য? আচ্ছা, এবার বাকি কথা আমি বলছি, আশা রাখবো ভুল হলে সংশোধন করবেন। আপনি এসে দেখেন মাধবী দেবীর ঘরের দরজা খোলা। আপনি সোজা ঘরে প্রবেশ করেন। তখন বোধ করি মাধবী দেবীর পরমাত্মা ইহলোক থেকে পরলোক গমন করেছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী মাধবী দেবীর মৃত্যুর সময় প্রায় রাত 12টা, আর আপনার মাধবী দেবীর ঘরে ঢোকার সময় ভোর 4টে থেকে 5টার মধ্যে। আপনি প্রবেশ করেই দেখেন মাধবী দেবীর নিথর দেহটা বিছানায় পড়ে আছে, আর তার মুখ থেকে ফেনা বেরোচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, আপনার মাথায় শানিত বুদ্ধিটা সে সময় ঠিক খেলে গেল। যদিও সেনাবাহিনীর লোক ছাড়া এই অবস্থায় মাথায় ঠান্ডা রাখার লোক এই ঘোষবাড়িতে আর নেই। ততক্ষণ মাধবী দেবীর দেহটা আর নমনীয় নেই। হাতের আঙ্গুল থেকে শুরু করে অন্যান্য অংশ আড়ষ্ট হয়ে গেছে। ফরেন্সিকের ভাষায় এটাকে রাইগর মর্টিস বলে। বিজয়বাবু, আপনাদের ফার্স্ট এইড বক্সে ওষুধ আর ব্যান্ডেজ ছাড়া সেদিন আরও একটা জিনিস আমার নজরে এসেছিল। তা হলো অ্যাকোনিটাইন, যেটা জঙ্গলের সাপ বা সেরকম বিষাক্ত কিছুকে মারার কাজে ব্যবহৃত হয়। আর এটাই হয়তো মাধবী দেবীর খুনকে আত্মহত্যা বানাতে সক্ষম হবে। আই এম সরি, আপনার অস্বস্তির করার কোনো জায়গা নেই, কারণ মাধবী দেবীর শরীরে যে বিষটা পাওয়া যায় তার সাথে হাতের বোতলের বিষের কম্পোনেন্ট ম্যাচ করেনি। তাই খামোখার কথা বাড়াবেন না। তাহলে এবার আমাদের ছেড়ে দিন। ধৈর্য ধরুন বিজয়বাবু, তার পরের ঘটনাটা বলি, সেটাই তো আসল রহস্য। আপনার মনে তখন একটা ব্যাপার ঘুরছে, যেভাবেই হোক আসল দোষীকে নির্দোষ প্রমাণ করার। তাই নিজের হাতে মাধবী দেবীর হাতের উপরের আঙুল দুটো ভেঙে এমনভাবে হাতের তালুতে অ্যাকোনিটাইনের শিশিটা ঢুকিয়ে দেন যাতে এই পুরো ঘটনা আত্মঘাতী বলে বোঝানো যায়। আর মাফ করবেন, রাইগর মর্টিস হওয়া ডেড বডির আঙ্গুল ভাঙা আপনার মতো পেশিবহুল শক্তিশালী লোক ছাড়া সম্ভব নয়। পাশেই দীপমালা দেবীর হাত তখন আরো আড়ষ্ট হয়ে বিজয়বাবুর বুকের জামা আঁকড়ে ধরল। এতক্ষণ সে কোনো কথা না বলেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে, কিন্তু এখন হয়তো তার বলার সুযোগ এসেছে। সে হঠাৎ করেই বিজয়বাবুকে ছেড়ে দিয়ে আমার পায়ের কাছে এসে অজরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সমরেশবাবু ওকে ছেড়ে দিন, ও কিচ্ছু করেনি। ও যা করেছে আমাকে ভালোবেসে করেছে, আমাকে বাঁচানোর জন্য করেছে। ওই ডাইনির খাবারে আমি বিষ মিশিয়েছি। রাতে মায়ের ঘরে আমি গেছিলাম, মায়ের সাথে কথা বলার সময় লুকিয়ে ওর খাবারে আমি বিষ মিশিয়ে দিই। আমার সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে ও। আমার বাবার টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছে, আর শেষে কিনা আমার ভালোবাসাকে ওই পৃথিবী থেকে সরিয়ে ফেলার চেষ্টা করেছে। ভগবান আর কত ধৈর্যের পরীক্ষা নেবে ভগবান। দীপমালা অঝরে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। আমি সত্যকে ইশারা করাতে সে দীপমালাকে উঠিয়ে চেয়ারে বসালো। বিজয়বাবু এক করুর দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলেন। আমি বললাম, দীপমালা যে মাধবী দেবীকে মারবে সেটা বিজয়বাবু আগেই জানত। তাদের মধ্যে প্রেমালাপ যে বহুদিন ধরেই চলছে সেটা মেসমশাই আগেই জানিয়েছে। বিজয়বাবু হয়তো অনেকবার তাকে নিষেধ করেছে। আইন কানুনের হাত যে ঠিক কতটা লম্বা তা আর কেউ না জানলেও লেফটেন্যান্ট বিজয় রাজভর একটু হলেও জানে।
আর সে এটাও জানে যদি কোনোভাবে দীপমালা তার সৎমা মাধবী দেবীকে মেরে ফেলে আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে তাদের বিয়েতে আবার স্থগিতাদেশ পড়বে। কিন্তু দীপমালা শোনার পাত্র নয়। তার ধৈর্যের বাঁধ ভেঙেছে যখন বিজয়বাবুকে পৃথিবী থেকে সরানোর অব্যর্থ ষড়যন্ত্রের বুনন মাধবী দেবী গেঁথেই ফেলেছেন। আর সেই ষড়যন্ত্রের কথা জানতে পেরে যায় দীপমালা। আর তাই ঘটনার দিন রাতে হয়তো দীপমালা বিজয়বাবুকে জানিয়েছিলেন যে আজই মাধবী দেবীর জীবনের শেষ দিন। সেটাকেই আটকানোর হয়তো বিজয়বাবু শেষ চেষ্টা করেছিলেন, কিন্তু অনেক দেরি হয়ে গেল। বিজয়বাবু যখন নিচে এসেছিলেন তখন সব শেষ। তাই প্রেমিক হিসাবে প্রেমিকাকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন। মাধবী দেবীর হাতের আঙ্গুল ভেঙে বিষের শিশি তালুতে আটকে রাখার চেষ্টা, যাতে কোনোভাবে ঘটনা আত্মঘাতী বলে কনসিডার করানো যায়। কিন্তু মনে রাখবেন, আইনের চোখ কালো কাপড়ে বাঁধা হলেও সে সব কিছুই অনুভব করে। আর সেই আইনের অনুভবে দীপমালা দেবী একটা খুনি ছাড়া আর কিছুই নয়। আমি দারোগাবাবুকে ইশারা করাতে মহিলা পুলিশ দীপমালার হাতে হাত কড়া পরাতে উদ্যত হলো। বিজয়বাবু তার সর্বশক্তি দিয়ে দীপমালাকে নিজের বুকে টেনে রেখেছে। তার চোখে মুখে কান্নার লেশমাত্র নেই। সে দীপমালার কান্না ভরা মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। সেনাবাহিনীর চোখের জল মনে হয় বর্ডারে বন্দুক হাতেই শুকিয়ে যায়। তার অভিব্যক্তিহীন মুখের দিকে তাকিয়ে আর কেউ না হলেও আমি ভালোই টের পেয়েছিলাম। দীপমালা অজরে কেঁদেই চলেছে। সূর্যের পড়ন্ত আলো ততক্ষণ ধারোয়া নদীর রক্তিম হয়ে যাওয়া বুকের মধ্যে ঢলে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই নদীর তীরের নৈরাশ্যতাকে ধুয়ে মুছে সাফ করে দেবে এক নিশ্ছিদ্র অন্ধকার। সেই ক্রমহ্রাসমান স্বর্ণাভ আলোর মাঝে সকলেই প্রায় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। বিজয়বাবুর হাতের বেষ্টনী থেকে ধীরে ধীরে টেনে হিচড়ে দীপমালাকে পুলিশ জিপে বসানো হচ্ছিল। দূর থেকেই তার আর্তনাদ শোনা যাচ্ছিল। বিজয়, আমি তোমাকে খুব ভালোবাসি বিজয়। বিজয়, আমাকে ছেড়ে যেও না বিজয়। আমি ফিরে আসবো বিজয়, আমি ফিরে আসবো। আমাকে ভালোবাসার আর কেউ নেই। কেউ আমাকে তোমার মতো করে ভালোবাসবে না বিজয়। আমি কেন তোমার কথা শুনলাম না বিজয়? ক্লান্ত পরিশ্রান্ত লেফটেন্যান্ট বিজয় রাজভর আর একবারও দীপমালার দিকে ফিরেও চায়নি। মাথা নিচু করে হেঁটে সামনের ধারোয়া নদীর পাড়ে এগিয়ে শান্ত হয়ে দাঁড়ালো। তার হাতের মুঠো শক্ত করে যেন রাগ প্রশমিত করার চেষ্টায় আছে। আকাশের দিকে একবার তাকিয়ে মাটিতে নুড়ি পাথরের ওপর নিচু হয়ে বসলেন। নদীর জল তখন পড়ন্ত সূর্যের বেশ কিছুটা গ্রাস করেছে। এই মায়াবী পরিবেশে দীপমালা দেবীর কান্নাটা যেন আরো তীক্ষ্ণ শোনাচ্ছে। কুন্তিপুরের সূর্য আর দীপমালার দীপ্তি যেন একসাথে অস্ত যাচ্ছে। সূর্যের তো কাল আবার আগমন হবে, কিন্তু দীপমালার আগমন নিয়ে এক গভীর অনিশ্চয়তা বিদ্যমান। আমরা সকলেই বিজয়বাবুর দিকে তাকিয়েছিলাম। অসাড় হয়ে আসছিল আমাদের সমস্ত শরীর। কথা বলার শক্তিটাও হারিয়েছিলাম। খালি কিছুক্ষণ পর বিজয়বাবুর বুক ভরা কান্না মিশ্রিত এক সুতীব্র চিৎকার শুনেছিলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন সত্য ঘটনা অবলম্বনে দারোগা সমরেশের বিশেষ গল্প ঘোষবাড়ির রহস্য। গল্পটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।
এই গল্প থেকে আপনাদের জন্য প্রশ্ন। গল্পে কুন্তিপুর এলাকায় এক নদীর কথা বলা হয়েছে, তার নাম কি? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। সঠিক উত্তরদাতাদের নাম পরবর্তী শর্টস এবং অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে গল্পের লিঙ্ক পেয়ে যাবেন। আজকের গল্পের নাট্যরূপ স্বর্ণাভ, গল্পপাঠ সমরেশ, হালদারের চরিত্রে জয়দীপ, তন্ময় বোধিসত্ত্ব, শতরূপ দেবায়ন, মাধবী পায়েল, স্টেশন মাস্টারের চরিত্রে জয়দীপ, ড্রাইভার দেবায়ন, গিরিশচন্দ্র ঘোষ মলয়, দীপমালা মৌমিতা, ইন্সপেক্টরের চরিত্রে প্রদীপ্ত, বিজয় রাজভর রূপঙ্কর, গোপালের চরিত্রে জয়দীপ। দারোগার ডায়েরির এই গল্পটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।